হুম। তো আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের উপর আমাদের টার্গেট ছিল যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট সিলেবাস একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমাদের সিলেবাসের টপিকস অনুযায়ী C3 প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এটা হলো সিলেবাস, আমরা নিশ্চয়ই সেদিন বলছিলাম এই হলো আমাদের সিলেবাস। সিলেবাসে যা বলা আছে, যদিও সিলেবাসের বাহিরেও যে আমাদের কিছু কিছু জিনিস পড়তে হবে, যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে ওই টাইপের। তো আমরা এই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের জন্য কি পড়বো? আমরা বলছিলাম যে আমরা কাইসুর বইয়ের দুইটা চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টার 10 এবং 11। আমরা তিনটা আইএস পড়বো, ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ড 16, 23 এবং 36। অলরেডি আমরা 23 আলোচনা করছি, 16-র কিছু অংশ আলোচনা করছি, 36 আমরা আলোচনা করি নাই। ম্যাথ প্র্যাকটিস আমি বলছিলাম 5 থেকে 10 বছর করবো, এবং কাইসুর বইয়ে 10-11 প্র্যাকটিস করবো। আমরা ডে 1 আমরা মোট 4টা ক্লাস নেব, নিশ্চয়ই মনে আছে। এর মধ্যে একটা ক্লাস আমরা করাইতে পারছিলাম। একটা ক্লাস সম্ভবত গত রবিবার, আগের রবিবার আমরা ক্লাসটা করছিলাম। সেই ক্লাসে আমরা কিছু কনসেপচুয়াল বিষয় আলোচনা করছি, এবং আমরা 5টা ক্লাস প্র্যাকটিস ম্যাথ করব চ্যাপ্টার 10 থেকে। এরকম একটা শীট আপনাদেরকে দেয়া আছে। সেই 5টা ক্লাস প্র্যাকটিস ম্যাথের মধ্যে যে 3 নম্বর ম্যাথ মানে একটা এক্সাম্পল, সেই ম্যাথটাও সেদিন ক্লাসে আলোচনা করছি। আজকের ক্লাসে আমাদের ইচ্ছা আছে, যদি সম্ভব হয় ইনশাল্লাহ, আমরা এই চ্যাপ্টার 10টাকে শেষ করব। চ্যাপ্টার 10 শেষ করার অর্থ হলো, সেদিন আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম। এই পর্যন্ত কম বেশি আলোচনা করছিলাম, মেইনলি ফোকাস দিয়েছিলাম ইন্টারেস্ট কস্টটাকে, ক্যাপিটালাইজেশন, এই ইস্যুটা নিয়ে মেইনলি ফোকাস ছিল আমাদের এটা। আজকে আমাদের মেইন ফোকাস থাকবে এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট, আর ছোটখাটো কিছু টপিকস যেমন ভ্যালুয়েশন অফ পিপি, কস্ট সাবসিকুয়েন্ট অ্যাকুইজিশন, ডিসপোজিশন। বাট এখানে মূল ফোকাস থাকবে আমাদের এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট। আজকের ক্লাসে আমরা মূলত আমাদের যে 5টা ম্যাথ দেওয়া হয়েছে, যে বাসায় প্র্যাকটিস করার জন্য, এই 5টা ম্যাথের মধ্যে আমরা 5টা ম্যাথই 3 নম্বর ম্যাথটা আমরা সেদিন ক্লাসে আলোচনা করছি। আজকে বাকি 4টা ম্যাথই আমরা করার চেষ্টা করব। আহ, গত ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, যারা মিস করছি তারা বা অথবা তারা অবশ্যই আগের ক্লাসের আমরা রেকর্ডিংটা দেখে নিতে হবে। হ্যাঁ, গত ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন আসা উচিত আর কি। তো আজকের ক্লাসে তাহলে আমাদের টার্গেট হলো কি? টার্গেট হলো আমাদের 4টা ম্যাথ করার। আমাদের যে শীটটা দিছিলাম সেই শীট থেকে ক্লাস প্র্যাকটিস নাম্বার 2, 1, 2 এবং 4, 5, এই 5টা ম্যাথ করবো। এই 5টা ম্যাথ, 4টা ম্যাথ করবো। এই 4টা ম্যাথ করা মানে আমাদের আসলে যে টপিকস গুলো প্রয়োজন আমাদের আহ, এই এই চ্যাপ্টারের জন্য, সেগুলো কাভার হয়ে যাবে। আমরা কাভার করব না, হ্যাঁ, আমরা পড়াবো না। সেটা হলো গভর্নমেন্ট গ্রান্ট। হ্যাঁ, যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারেন, পরীক্ষায় মনে হয় প্রশ্ন আসে না। আমরা বাকি সবই কভার করবো আর কি ইনশাল্লাহ। তারপরে ক্লাসে আমরা পরের 2টা ক্লাসে আমরা চ্যাপ্টার 11 কমপ্লিট করব। একদিন আমরা এই পর্যন্ত পড়বো, এবং আরেকদিন আমরা চ্যাপ্টার যতটুকু পারি আর কি, পরের 2টা ক্লাসে আমরা এই চ্যাপ্টার 11টা শেষ করব। পরীক্ষায় যদি প্রশ্ন বেশি আসে কোথা থেকে, আমার ধারণা আসে কোথা থেকে সেটা আমি জানি না, বাট আসা উচিত কোথা থেকে সেটা হলো এই জায়গাটা থেকে। এই জায়গাটাতে প্রশ্ন আসা উচিত, মানে এই জায়গাটাতে টেস্ট করলে বোঝা যায় যে কে কতটুকু পারে। হুম, এই জায়গাটাতে টেস্ট করলে বোঝা যায়। সো আজকের ক্লাসের পরেও আরো 2টা ক্লাস হবে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের উপর। হোপফুলি যদি সবকিছু ঠিক থাকে, ফ্রাইডেতে ক্লাস হবে ইনশাল্লাহ। এবং আগে পরেও একটা করে ক্লাস অতিরিক্ত হতে পারে, কারণ একই অবস্থা আমার আইসিএমবির ক্লাসও। সো সব জায়গায় ক্লাস বেড়ে যাবে, কারণ আমি ডিউ টাইমে সবকিছু শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা আগের ক্লাসে কি পড়াইছিলাম? আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম প্রপার্টি প্ল্যানের ইকুইপমেন্টের ডেফিনিশন। আমরা কিছু মেজারমেন্ট, এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, কখন আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টকে রিকগনাইজ করব সেটা নিয়েও একটু কথা বলছিলাম। আমরা আইএস 1623 নিয়ে আলোচনা করছিলাম। আমরা মূলত সবচেয়ে বেশি আলোচনা যে জায়গায় করছিলাম সেটা হলো ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন অ্যাকর্ডিং টু আইএস 23 নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম। এই এক্সাম্পলটা ছিল যে যদি একটা নির্দিষ্ট সময় বা একটা লম্বা সময় বা 15 মাস, 20 মাস, 25 মাসে কোনো একটা খরচ হয় বিল্ডিং এর পিছনে, এবং এই খরচটা হতে পারে 3 মাস পরে কিছু টাকা, তার 3 মাস পরে আরো কিছু টাকা, তার 3 মাস পরে কিছু টাকা। তখন আমরা বলছিলাম যে এইখানের এই যে টাকাটা আমাদের, যে নিশ্চয়ই কোনো না কোনো ফান্ড থেকে আমরা টাকাটা ব্যবহার করব, তখন ওই ফান্ডের যে ইন্টারেস্টটা আছে, ইন্টারেস্ট এক্সপেন্সটা আছে, এই ইন্টারেস্ট এক্সপেন্সটা পুরোটাকে কি আমরা ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চার্জ করবো কিনা। কারণ পুরোটাকে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চার্জ করলে এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে। তো আমরা তখন বলছিলাম না, আমরা পুরোটাকে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চার্জ করবো না। IS-23 যেহেতু বরোইং কস্ট আমাকে একটা একটা সুযোগ দিচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল দিছিলাম
এক্সাম্পলটা ছিল এরকম যে আমাদের টোটাল ইন্টারেস্ট ওই বছরে 2,39,500। যদি টোটাল ইন্টারেস্ট 2,39,500 হয়ে থাকে, তখন আমাদের নর্মাল জার্নাল অনুযায়ী আমাদের জার্নাল দেওয়ার কথা ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট এক বছর শেষে। অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট মানে প্রফিট অ্যান্ড লসে যাবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট মানে আমাদের ব্যালেন্স শিটের লাইবিলিটি পাশে যাবে। আমরা বলছিলাম এটা রং। এটা রং কেন রং বলছিলাম? আমরা বলছিলাম এটা এক্সাক্ট আনসার হবে এই ইন্টারেস্ট এক্সপেন্সের যে 2,39,500 আছে, এর মধ্যে 1,20,228 টাকাকে ক্যাপিটালাইজ করবো। ক্যাপিটালাইজ করার অর্থ হলো যেহেতু এটা বিল্ডিং এর জন্য এই ফান্ডটা আমরা রেজ করছি, সো বিল্ডিং এর মধ্যে ক্যাপিটালাইজ করবো, অর্থাৎ বিল্ডিংটাকে অ্যাসেটটাকে বৃদ্ধি করবো, আর বাকিটাকে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স বলবো আর কি। যখন আমরা বলছি 1,20,228 টাকা বিল্ডিং এ ক্যাপিটালাইজ করবো, তখন আমরা কিছু ফরম্যাট ব্যবহার করছিলাম। সেটা হলো আমরা প্রথমে ওয়েটেড এভারেজ একুমুলেটেড এক্সপেন্ডিচার বের করছি, সেই ওয়েটেড এভারেজ একুমুলেটেড এক্সপেন্ডিচার থেকে যত টাকা ছিল সেই টাকার থেকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, যে ওই বিল্ডিং এর জন্য যে লোনটা স্পেসিফিক ভাবে আমরা যদি ইনফরমেশন দেয়া থাকে যে স্পেসিফিক কোন লোনটা নেওয়া হয়েছে, সেই লোনটাকে আগে ব্যবহার করব। যেমন এখানে 1,12,500 টাকা আগে ব্যবহার করব। ব্যবহার করার পরে বাকি টাকাটা, বাকি যে টাকাটা, এই যে 1,12,500 টাকে 15% হারে, আর বাকি যে যত টাকা প্রয়োজন হবে সেটেলমেন্ট এক্সপেন্ডিচারের জন্য, সেটাকে আমরা একটা অ্যাভারেজ রেট ইউজ করবো। এই অ্যাভারেজ রেট বলতে আমরা বলতেছি ক্যাপিটালেশন রেট। ক্যাপিটালেশন রেট বলতে বলতেছি অন্যান্য যে লোন আছে, সে লোন এবং ইন্টারেস্টের একটা ওয়েটেড রেট বের করব। এই যে লোন এবং ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট এবং লোনকে ভাগ দিলে যে আমরা রেট পাই, সেই রেটটা হলো 11.04। এই পার্সেন্টেজ হারে আমরা যে ইন্টারেস্টটা পাবো, এই দুইটা ইন্টারেস্টকে একসাথে করলে আমরা বলবো এই ইন্টারেস্টটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, এটার নাম হলো অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। অ্যাভয়েডেবল ইন্টারেস্ট বলতে আমরা বোঝাচ্ছি যে এটাকে ইন্টারেস্ট এক্সপেন্সে অ্যাভয়েড করে এটাকে আমরা অ্যাসেটে ক্যাপিটালাইজ করতে পারি। তো এইভাবে আমরা করছি। এই পর্যন্তই আমরা সেদিনকে আলোচনা করছিলাম। এই পর্যন্ত যে আলোচনা করছি সেখানে কারো প্রশ্ন আছে কিনা? যারা ক্লাস করছি আর যারা ক্লাস করি না তাদের তো পুরোটাই প্রশ্ন থাকবে। সো দেখে পরে আমাকে প্রশ্ন করতে হবে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এ পর্যন্ত কোনো প্রশ্ন নাই, তাই তো? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আমরা ক্লাসে বলছিলাম সেদিন যে দুইটা ম্যাথ আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এর মধ্যে প্রথম ম্যাথটা ছিল সেপ্টেম্বর 24, তাই না? সেপ্টেম্বর 24 কোশ্চেন নাম্বার 4-এর এটা একটা 7 নম্বরের প্রশ্ন। এখানে দেখেন আমরা কি বলছে। এই প্রশ্নটাতে বলা আছে অ্যাজ পার আইএস 16, অর্থাৎ আইএস 16 অনুযায়ী হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য অ্যাসেট। একটা অ্যাসেটের কস্ট কি? আমরা সেদিন যখন অ্যাসেটের রিকগনিশন বলছিলাম যে একটা অ্যাসেটকে আমরা অ্যাসেটের মধ্যে কি কি কস্ট ঢুকবে, আমরা বলছিলাম যে একটা অ্যাসেট শুধু পারচেস প্রাইসটা ঢুকবে না, এর পরবর্তীতে আরো অনেক কিছুই অ্যাসেটের মধ্যে ঢুকবে। যেমন আইএস 16 অনুযায়ী আমরা তখন নিশ্চয়ই আইএস 16 থেকেও দেখছিলাম, আমরা ইভেন আমরা থেকেও দেখছিলাম, আমাদের বই থেকেও দেখছিলাম যতটুকু মনে পড়ে, তাই না? এখানে আইএস 16 এ বলাই আছে যে এ হলো আইএস 16। এখানে কোথায় দেয়া আছে এটা? আচ্ছা, যাই হোক, এটা কোথায় আছে এখন খুঁজতে হবে। মোট কথা এটা অ্যাসেটের মধ্যে শুধুমাত্র তার কস্ট যাবে না, যে একটা অ্যাসেট যার কাছ থেকে পার্চেস করবেন, ওই সাপ্লায়ারকে 100 টাকাতে পার্চেস করছেন একটা ইকুইপমেন্ট, শুধু 100 টাকা যাবে না, এর সাথে সাথে ওই অ্যাসেটটাকে আপনার ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত কস্ট আসবে, সকল কস্টই ওই অ্যাসেটের মধ্যে ঢুকবে। তো এই যে এই প্রশ্নটা অ্যাজ পার আইএস 16 বলতেছে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য অ্যাসেট, তার মানে বলতেছে যে এই অ্যাসেটের মধ্যে কত টাকা কস্ট হবে অ্যাসেট, তার মানে উপরে নিশ্চয়ই ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন বেস করে আপনার কাছে অ্যাসেটের ভ্যালুটা জানতে চাইতেছে। তার মানে আমাদেরকে প্রথম বের করতে হবে কস্ট অফ দ্য অ্যাসেট। রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথম বের করতে হবে কস্ট অফ দ্য অ্যাসেট, যদি রিকোয়ারমেন্টটা যা বলছে। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হলো কস্ট অফ দ্য অ্যাসেট, কস্ট অফ দ্য অ্যাসেট, কস্ট অফ দ্য অ্যাসেট। এটা হলো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। তারপরে বলা আছে হোয়াট আর দ্য অ্যানুয়াল চার্জেস ইন দ্য স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তাহলে অ্যানুয়াল চার্জ ইন দ্য স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম বলতে আমরা জানি প্রফিট এন্ড লস, যেটা আমরা পূর্বে বলতাম, এটাকে আমরা এখন বলি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তো ও বলতেছে যে অ্যানুয়াল কত টাকা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকামে যাবে, অ্যানুয়ালি কতটুকু স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকামে যাবে, অ্যানুয়াল চার্জ। তাহলে অ্যানুয়াল চার্জ মানে সারা বছরের শেষে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ কত টাকা যাবে, এটা আমাদের বের করতে হবে। স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ বলতে আমরা বুঝে গেছি এটা হলো প্রফিট এন্ড লস, এই স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ কত টাকা যাবে এটা আমাদের বের করতে বলতেছে।
রিলেটেড টু দ্য কনজাম্পশন অফ ইকোনমিক বেনিফিট এমবডিজ ইন দ্য অ্যাসেট, ওই যে অ্যাসেটের সাথে যা যা রিলেটেড তার কথা বলতেছে। অ্যানুয়াল চার্জ বলতে ওই অ্যাসেটের সাথে রিলেটেড অ্যানুয়াল চার্জ কত যাবে। আমরা জানি অ্যাসেটের সাথে রিলেটেড সাধারণত ডেপ্রিসিয়েশন হয়। তাহলে আমাদের যদি আগে কস্ট অফ দ্য অ্যাসেট বের করতে পারি তখন আমরা বলতে পারবো যে ডেপ্রিসিয়েশনটা বের করতে পারবো। তাহলে আমাদের দুইটা রিকোয়ারমেন্টে কি বলা আছে যে IAS 16 অনুযায়ী কস্ট অফ দ্য অ্যাসেট কত এবং অ্যানুয়াল চার্জ ইনস্টেড অফ কম্প্রিহেনসিভ অথবা কম্প্রিহেনসিভ ইনকামে অ্যানুয়াল চার্জ কত হবে, কম্প্রিহেনসিভ ইনকামে অ্যানুয়াল চার্জ কতটুকু হবে, কম্প্রিহেনসিভ ইনকাম বা প্রফিট অ্যান্ড লসে কতটুকু হবে, এটা বলতে আছে। তাহলে প্রশ্নে কি বলা আছে, 1 জানুয়ারি 1, 2001 অর্থাৎ 2001 শুরুর দিনে ওরিয়ন কোম্পানি, একটা কোম্পানি একুয়ার্ড করছে প্রোডাকশন ইকুইপমেন্ট, তারা একটা প্রোডাকশন ইকুইপমেন্ট একুয়ার্ড করছে বা পারচেস করছে ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 5 লক্ষ টাকা। তার মানে এসে একটা ইকুইপমেন্ট পারচেস করছে। তাহলে আমরা শুরুতেই বলতে পারি এই ইকুইপমেন্ট যে পারচেস করলো এই 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা অবশ্যই কস্ট অফ দ্য ইকুইপমেন্টে যাবে, কারণ যে যেটা পারচেস করছে পারচেসের জন্য যে টাকাটা দিচ্ছে সেটা তো অবশ্যই অ্যাসেটের অংশ। আমরা বলছি অ্যাসেট পারচেস থেকে অ্যাসেট ব্যবহার উপযোগী পর্যন্ত সকল কস্টকে আমরা অ্যাসেটের মধ্যে ঢুকাবো। তো প্রথম অ্যাসেট পার্চেসে গেল 5 লক্ষ টাকা, তারপরে বলছে ফলোইং এডিশনাল কস্ট আর ইনকার, এছাড়া আরো কিছু এডিশনাল কস্ট হয়েছে। কি কি কস্ট হয়েছে, ডেলিভারি কস্ট হয়েছে, ইনস্টলেশন কস্ট হয়েছে, এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ইনডিরেক্ট নেচার, অর্থাৎ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হচ্ছে ইনডিরেক্ট নেচারের কারণে। তাহলে প্রথম যেটা ডেলিভারি কস্ট ইনস্টলেশন কস্ট, ডেলিভারি কস্ট মানে অ্যাসেটটাকে ট্রান্সপোর্টের কস্ট। তো এটা যেহেতু আমরা বলছি অ্যাসেট পার্চেস থেকে পরবর্তী সকল কস্ট আসবে মানে ব্যবহার উপযোগী পর্যন্ত, তাহলে ডেলিভারি কস্ট মাস্ট আসতেছে। ইনস্টলেশন মানে কি ব্যবহার উপযোগীর আগে একটা মেশিনকে ইনস্টল করা লাগে, তার মানে এই কষ্ট আসবে। তাহলে প্রশ্ন হলো তারপরে কষ্টটা কি হবে, তারপরে কষ্টটা বলছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট অফ এন ইনডিরেক্ট নেচার, এই কষ্টটা আসবে কিনা, এটা হলো প্রশ্ন। তো আমরা বলতেছি অ্যাসেটটা পার্চেস থেকে তার ব্যবহার উপযোগী পর্যন্ত সকল কস্ট আসবে, কিন্তু এই কস্টটাকে বলতেছে জেনারেল অ্যাডমিন কস্ট, অন্য একটা কারণে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ওই অ্যাসেটের, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মেবি ধরেন ম্যানেজারের কস্ট, মেবি ফ্যাক্টরি ইনচার্জের কস্ট, মেবি হতে পারে কোনো সিকিউরিটি পারপাস কস্ট, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কস্ট। তো এটা স্পেসিফিক ওই অ্যাসেটের জন্য না, যেহেতু স্পেসিফিক অ্যাসেটের জন্য না তখন এই কস্টটা আসবে না এই অ্যাসেটের মধ্যে। তারপরে বলা আছে, তাহলে আপনাদের মনে রাখতে হবে জেনারেল অ্যাডমিন কস্টটা আসতেছে না। তারপরে হলো ইনস্টলেশন এন্ড সেটিং আপ পিরিয়ড টুক 3 মান্থ। তাহলে এখানে বলতেছে যে ওই যে ইকুইপমেন্টটা ক্রয় করলো সেই ইকুইপমেন্টটা ক্রয় করার পরে ইনস্টলেশন এবং সেট আপ করতে প্রয়োজন হয়েছে 3 মাস। তার মানে জানুয়ারি 1 পার্চেস করছে, 3 মাস লাগছে এটাকে ইনস্টল করতে। and additional 21,000 এই যে ইনস্টলেশন এন্ড সেটআপ এবং additional 21,000 was spent on cost directly মানে ওই অ্যাসেটের সাথে ডিরেক্টলি রিলেটেড টু ব্রিঙ্গিং দ্য অ্যাসেট টু ইটস ওয়ার্কিং কন্ডিশন। তার মানে এই অ্যাসেটটাকে ওয়ার্কিং কন্ডিশন কাজ করার উপযোগী করার জন্য আরো 21,000 অতিরিক্ত টাকা খরচ হয়েছে। এবং ডিরেক্ট চার্জ মানে অ্যাসেটের সাথে রিলেটেড, ডিরেক্টলি কানেক্টেড, যেহেতু অ্যাসেটের সাথে ডিরেক্টলি কানেক্টেড তার মানে ওইটাকেও আমরা বলবো যে অ্যাসেটের ওই অন্তর্ভুক্ত। তার মানে এই 21,000 টাকাও আসবে, এই যে 21,000 টাকা। দ্য ইকুইপমেন্ট ওয়াজ রেডি ফর ইউজ ইন এপ্রিল 1, তার মানে ইকুইপমেন্টটা ব্যবহার উপযোগী হয়েছে এপ্রিল 1, 2001। তাহলে জানুয়ারি 1 আমরা একটা অ্যাসেট পারচেস করলাম, সেই অ্যাসেটে 3 মাস লাগলো ইনস্টলেশন করার জন্য, এবং 3 মাস পরে এপ্রিল 1 এই অ্যাসেটে ব্যবহার উপযোগী হলো। এখন পর্যন্ত কস্ট এত টাকা অ্যাসেটের মধ্যে ঢুকলো। তারপরে বলা আছে মান্থলি ম্যানেজার রিপোর্টেড ইন্ডিকেটেড দ্যাট ফর দ্য ফার্স্ট 5 মান্থ দ্য প্রোডাকশন কোয়ান্টিটি ফ্রম দিস ইকুইপমেন্ট রেজাল্ট ইন এন ইনিশিয়াল অপারেটিং লস অফ টাকা 15,000। তাহলে এটা একটু আরেকবার পড়ি, আমরা কি বলছে যে মান্থলি ম্যানেজার রিপোর্ট ইন্ডিকেটেড দ্যাট ফর দ্য ফার্স্ট 5 মান্থ, তার মানে একটা রিপোর্ট ইন্ডিকেট করছে প্রথম 5 মাসে প্রোডাকশন কোয়ান্টিটি ফ্রম দিস ইকুইপমেন্ট, ওই ইকুইপমেন্টের প্রোডাকশন কোয়ান্টিটি রেজাল্ট হয়েছে এবং রেজাল্টের কারণে ইনিশিয়াল অপারেটিং লস হয়েছে 15,000 টাকা বিকজ অফ স্মল কোয়ান্টিটি প্রডিউস। কারণ হলো কি খুবই স্মল কোয়ান্টিটি প্রডিউস হয়েছে, অর্থাৎ তার যা এক্সপেকটেশন ছিল সে এক্সপেকটেশন অনুযায়ী প্রোডাকশন হয় নাই, তার চেয়ে কম প্রোডাকশন হয়েছে, অর্থাৎ সে যা ভাবতো যে আমার এতটুকু টার্গেট, সে টার্গেট অনুযায়ী প্রোডাকশন হয় না, তার চেয়ে কম প্রোডাকশন, তার চেয়ে কম হয়েছিল প্রোডাকশন। তো কম প্রোডাকশন হওয়ার জন্য তার একটা ইনিশিয়াল অপারেটিং লস হয়েছে, যেহেতু কম প্রোডাকশন হয়েছে। এখন প্রশ্ন হলো এটা কি অ্যাসেটের মধ্যে ঢুকবে, এটা হলো প্রশ্ন। তো আমরা বলতেছি যে আমরা জানুয়ারি 1 পারচেস করলাম, এপ্রিল 1 থেকে অ্যাসেটটা ইউজ করা শুরু করলাম।
এপ্রিল 1 থেকে যখন ইউজ করা শুরু করলাম, তারপরে অ্যাসেটটা ইউজ যখন হচ্ছিল তখন প্রথম 5 মাসে অ্যাসেটের রেজাল্ট হলো এই অ্যাসেট থেকে একটা লস হয়েছে, এই লসটাকে আমরা অ্যাসেটের মধ্যে নিব কিনা, অ্যাসেটের মধ্যে ঢুকাবো কিনা। প্রশ্নটাকে আবার আমরা উল্টাভাবে বলতে পারি, যদি কোনো অ্যাসেট কোনো অ্যাসেট থেকে আচ্ছা একটু নিজেরা বলেন আগে, এটাকে আমরা অ্যাসেটের মধ্যে ঢুকাবো নাকি ঢুকাবো না? না স্যার। স্যার এটা ঢুকাবো। যে না বলছেন সেও বলেন কেন, যে হ্যাঁ বলছেন তাও বলেন, মানে লজিকটা একটু শুনি। স্যার আমি বলছি কারণ হচ্ছে আহ এই লসটা হচ্ছে গিয়ে আমার হয়েছে, তো এটাকে আমি ক্যাপিটালাইজ করে ফেললাম এটা। ক্যাপিটালাইজ করেন কি হিসাবে? স্যার অ্যাসেট এর মূল্য হিসেবে। আচ্ছা, আর যে না বলছেন? স্যার এটা তো স্যার এই অপারেটিং এ অপারেশনাল ইসে স্যার যাবে, অ্যাসেটের সাথে যাবে না স্যার, কষ্ট হয়েছে। আচ্ছা এটা স্যার ঢুকবে, আচ্ছা ঢুকবে। ব্যাখ্যা জানা নাই স্যার, এটা ঢুকবে বলতে। আচ্ছা আচ্ছা। স্যার তো এটা তো আমাদের রিলেটেড এক্সপেন্স। আমি যখন কোনো একটা অ্যাসেট আমি ইনস্টলেশন করতেছি, তখন এটা রান করার জন্য আহ, যেটা খরচ হয়েছে এটা ওই রিলেটেড এক্সপেন্স হিসেবে অ্যাসেটের সাথে অ্যাড হবে। হুম, সবার লাস্টে যে আনসারটা দিচ্ছে তালেব ভাই, এটা কি আমি আহ, মনে করি রাইট, সঠিক আনসার আর কি। হ্যাঁ, এটা থেকে যদি এমনিতে অন্যভাবে চিন্তা করেন, ধরেন আপনি আহ, একটা বিল্ডিং বানাবেন, একটা ভূমি ক্রয় করছেন, এখন একটা ল্যান্ড ক্রয় করছেন, ওই ল্যান্ডের মধ্যে ধরেন আগে পুরনো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, থাকতে পারে না কিছু একটা বিল্ডিং এর, মানে কিছু ইট আছে, মানে ধরেন একটা ওয়াল টাইপের। এখন এখন কথা হলো, আপনি যখন ল্যান্ডটা ক্রয় করলেন, আপনি তো ল্যান্ড কিনছেন 100 টাকার, ওই ল্যান্ডের উপরে 10 টাকার ইট আছে। প্রশ্নটা হলো, ওই 10 টাকা ইটেরও তো একটা ভ্যালু আছে না? তাহলে এখন আমি যদি বলি তাহলে ল্যান্ডের ভ্যালু কত, তাহলে আমরা কি এভাবে বলতে পারি না ল্যান্ডের ভ্যালু 100 - 10 90 টাকা? বলা যায় কি? কারণ আমি 100 টাকা কিনলেও 10 টাকা বেনিফিট পাইছি, তাহলে বেনিফিটটাকে মাইনাস করতেছি। উল্টা পাশে যদি বলি আবার 100 টাকাতে ল্যান্ড কিনে আর 10 টাকা জরিমানা দিচ্ছি, তখন আমরা কি বলবো? 100 + 10, 110 টাকা আমার ল্যান্ডের মূল্য। এই লজিকেই এই যে ইনিশিয়াল অপারেটিং লস অলওয়েজ এই অ্যাসেটের মধ্যে ঢুকে। ইনিশিয়াল যে লসটা হয় এবং বেনিফিট হয়, বেনিফিট হলে মাইনাস হবে, লস হলে প্লাস হবে। হ্যাঁ, তাহলে ভাই যেটা বলার চেষ্টা করছে, তাহলে বেনিফিট হলে লস হবে, সরি মাইনাস হবে, এবং ই হলে প্লাস হবে। তো সেই দৃষ্টিতে আমরা বলবো এই 15,000 টাকা আমাদের অ্যাসেটের মধ্যে ঢুকবে। তাহলে আমরা দেখতেছি সব মিলিয়ে আমাদের 5,98,500 টাকা হলো আমাদের কি অ্যাসেটের মূল্য। অর্থাৎ এই অ্যাসেটের কস্ট অফ দ্য অ্যাসেট হলো 5,98,500 টাকা। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে কস্ট অফ দ্য অ্যাসেটের এনুয়াল চার্জ কত হবে। এনুয়াল চার্জ বলতে কি, কস্ট অফ দ্য, এই যে অ্যাসেটটা আপনি কিনলেন, এই অ্যাসেটের ডিসেম্বর 31 2001-এ এটার প্রফিট এন্ড লসে কত যাবে। তা আমরা জানি অ্যাসেটের সাথে প্রফিট এন্ড লস কি যায়, ডেপ্রিসিয়েশন যায়। এখন প্রশ্ন হলো তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকা। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন কত, আমরা এই জন্য আরেকটু পড়ি নিচে কি লেখা আছে। দ্য ইকুইপমেন্ট হ্যাজ এন এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 14 ইয়ার্স। তার মানে ইকুইপমেন্ট যাবে 14 বছর, এটার লাইফ টাইম হলো 14 বছর, তার মানে আমরা একটা লাইফ টাইম পেয়ে গেলাম। এবং ইকুইপমেন্টের রেসিডুয়াল ভ্যালু আমরা জানি, অ্যাসেটটা যখন তার লাইফ টাইম শেষ হয় তখন যে ভ্যালুটা থাকে এটাকে রেসিডুয়াল ভ্যালু বলে। কত টাকা? 25,000 টাকা। ইকুইপমেন্টের লাইফ টাইম ভ্যালু হলো 25,000 টাকা। আচ্ছা, এখানে আমাদের মনে হয় একটা জায়গায় আমরা একটু ভুল করছি। আচ্ছা, ইকুইপমেন্টের লাইফ টাইম ভ্যালু হলো 25,000 টাকা, এবং এস্টিমেটেড ডিসমেন্টলিং কস্ট আর টাকা 15,000। এস্টিমেটেড ডিসমেন্ট মানে হলো ওই যে 14 বছর পরে ওই ইকুইপমেন্টটাকে ধরেন আপনি সরাই ফেলবেন, এই ইকুইপমেন্টটাকে আপনি এখান থেকে ডিস্ট্রয় করবেন, তার জন্য 15,000 টাকা খরচ। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে 15,000 আমরা উপরে লস যেটা দেখাইছি, ওইখানে না, এটা ডিসমেন্টিং কস্ট এখানে যাবে। হ্যাঁ স্যার, কারণ লসটা তো সরাসরি কস্টকে, অ্যাসেট কস্টকে ট্রেস করে না। হ্যাঁ, আমি আমার এই জন্য একটু আগে বললাম যে মনে হচ্ছে যে একটা জায়গায় একটা আমাদের হয়েছে আর কি, ভুল হয়েছে, এই জন্যই বললাম। আমি তো লেট করে ঢুকছি এর কারণে বুঝতে পারতেছিলাম না আর কি না, দুটো। আমার ডিসমেন্টিং দেখে পরে মনে হলো যে এটা উপরেরটা তো ইনিশিয়াল অপারেটিং লস, তাহলে মনে হয় এটা যাবে না। হুম, আচ্ছা।
তাহলে আমরা বলতে চাইতেছি যে ইকুইপমেন্টের এস্টিমেটেড ইউজফুল লাইফ হলো 14 ইয়ার্স আর রেসিডুয়াল ভ্যালু হলো 25,000 টাকা। তাহলে ইকুইপমেন্ট 14 বছর যাবে এবং 14 বছর পরে এটা আমরা বিক্রি করতে পারবো, সে ধরেন 25,000 টাকা। আর এই যে ডিসমেন্টিং কস্ট হলো আমাদের লাইফ টাইম শেষে যে কস্টটা থাকে সেটাকে ডিসমেন্টিং কস্ট হয় আর কি। ডিসমেন্ট করার জন্য একবার এটাকে কি বলা যায়, এটা ধ্বংস করার জন্য আর কি। ওই কস্টটাও আমাদের এই কস্টের মধ্যে যাবে। এই যে 15,000 টাকা যেটা গেছে না, এটা হলো আসলে এই ডিসমেন্টিং কস্ট আর কি। তাহলে আমরা বলতে পারি 5,98,000 যে 500 টাকা, এটা যদি আমাদের অ্যাসেটের মূল্য হয়ে থাকে, এখন আমরা বলতে চাচ্ছি ডেপ্রিসিয়েশন কত। তাহলে 5 লক্ষ আমরা জানি ডেপ্রিসিয়েশন বের করার জন্য এখানে তো কোনো মেথডের কথা উল্লেখ করে নাই। যেহেতু কোনো মেথডের কথা উল্লেখ করে নাই, তাহলে আমরা স্ট্রেট লাইনে করতে পারি। তো স্ট্রেট লাইনে আমরা যখন করি তখন আমরা কিভাবে করি, অ্যাসেটটাকে যত টাকা এটার মূল্য ছিল সেখান থেকে আমরা মাইনাস করি কি, যেটা এটার রেসিডুয়াল ভ্যালু, আর সেই রেসিডুয়াল ভ্যালু থেকে আমরা ভাগ দেই যত বছর এটা লাইফ টাইম, তখন আমরা পেয়ে যাই যে এটা ডেপ্রিসিয়েশন কত। এই যে আমরা ডেপ্রিসিয়েশনটা পেলাম 40,000 টাকা, এই ডেপ্রিসিয়েশনটা কি পুরোটা আমাদের যাবে এতে প্রফিট এন্ড লসে? উত্তরটা হলো না। না স্যার, কারণ যাবে না। এই যে ডেপ্রিসিয়েশন যাবে না। যেটা পেলাম, সেই ডেপ্রিসিয়েশনটা হলো 1 বছরের ডেপ্রিসিয়েশন। এই যে ডেপ্রিসিয়েশন যেটা পেলাম সেটা হলো 1 বছরের ডেপ্রিসিয়েশন। কিন্তু আমার এখানে কিন্তু অ্যাসেট বলা আছে জানুয়ারি 1-এ পারচেস করছে, কিন্তু সে রেডি ফর ইউজ হলো এপ্রিল 1-এ। তো রেডি ফর ইউজ যখন হয় তখন থেকে কিন্তু এটা ডেপ্রিসিয়েশন চার্জ হয়। কারণ আপনি যখন থেকে রেডি করতেছেন তার মানে কি, ওটা দিয়ে আপনার প্রোডাক্ট প্রডিউস করবেন, তার মানে রেভিনিউ হবে। যখন রেভিনিউ হবে তখন থেকে এক্সপেন্স রিকগনাইজ করতে হয়। তো যখন রেভিনিউ হবে তখন থেকে যে এক্সপেন্স রিকগনাইজ করেন, তার মানে তার আগে থেকে আপনার এক্সপেন্স রিকগনাইজ করতে পারবেন না। তার মানে আপনাকে ডেপ্রিসিয়েশনে দেখাইতে হবে যখন রেভিনিউ হবে তখন থেকে। তার মানে এপ্রিল 1 থেকে এটা ব্যবহার উপযোগী হয়েছে, সো এপ্রিল 1 থেকে এটাকে দেখাতে হবে। তার মানে আমাদের প্রথম বছর এই যে এটা কিন্তু 1 বছরের ডেপ্রিসিয়েশন, এটা হলো ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন, নট ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। আমরা 2001-এর ডেপ্রিসিয়েশন তাহলে কত হবে, ডেপ্রিসিয়েশন 2000 ইয়ার 2001, তখন আমরা বলবো যে ডেপ্রিসিয়েশন হবে কয় মাসের, 9 মান্থের। তাহলে 9 মাসের ডেপ্রিসিয়েশন আমাদের 2001-এ আসবে, কারণ আমাদেরকে চাইছি যে 9 মাসের ডেপ্রিসিয়েশন কত। তখন আমরা বলবো 40,964.29 ভাগ কত, 12, তাই তো, আর গুণ দিব 9 দিয়ে, অর্থাৎ 12 দিয়ে ভাগ দিলে আমরা 1 মাসের পেয়ে যাই, সেখানে 9 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাবো হইলো 9 মাসের। তখন আমরা বলবো 30,723 টাকা যে টাকাটা ডেপ্রিসিয়েশন, সেটা আমার অ্যানুয়াল চার্জ হিসেবে যাবে। প্রশ্নে আমাদের কাছে জানতে চাইছিল যে ওই প্রথম বছরে তার ডেপ্রিসিয়েশন কত হবে। তাহলে আমাদের উত্তরটা হবে প্রথম বছর 30,723 টাকা ডেপ্রিসিয়েশনে যাবে। এবং 30,723 টাকা ডেপ্রিসিয়েশন যাওয়ার কারণ হলো যখন থেকে অ্যাসেটটা রেডি হয় তখন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হয়। হোপফুলি এই ডেপ্রিসিয়েশন নিয়ে কারোর প্রশ্ন নাই, যদিও আমাদের পরের চ্যাপ্টারে আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে আরেকটু ভালোভাবে পড়া শিখবো আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা পরেরটাও কিন্তু আমাদের সেম টাইপের ম্যাথ, ক্লাসে বলছিলাম যে বাসায় করার জন্য সেম টাইপের ম্যাথ, কিন্তু এখানে একটু তারপর আমাদের করবো, কারণ এখানে করলে আমরা ওই যে প্রথম দিনে যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো আরেকটু সবার রিকল হবে আর কি। তাহলে পরের ম্যাথটা কবে, জানুয়ারি 22/6-এ, জানুয়ারি 22/6-এ দেখি। জানুয়ারি 22/6 এতে আমাদের কি বলা আছে, রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্টে বলা আছে প্রিপেয়ার এন্ট্রিজ অন দ্য বুক অফ রোমেল কোম্পানি। তাহলে রোমেল কোম্পানি নামে একটা কোম্পানির বুকে উপরে এই এন্ট্রিগুলো দিতে হবে, তাই তো বলা আছে। তাহলে এন্ট্রি কয়টা আছে, 3টা। অ্যাসেটের অঙ্ক বড় না এসে দেখা যায় এরকম ছোট ছোট অঙ্ক আসে। ছোট ছোট অঙ্ক আসলে সুবিধা কি, এটার মধ্যে আপনাকে অনেক ধরনের কনসেপ্ট ঢুকাই দেওয়া যায়। এখানে হয়তোবা 3 রকমও হতে পারে। তো দেখে কি কি বলা আছে। তো প্রথম প্রথম যেটা বলা আছে যে ফলোইং ইনফরমেশন ইজ রিলেটেড টু দ্য রোমেল কোম্পানি অর্থাৎ আর কোম্পানি। প্রথম ইনফরমেশন কি দেওয়া আছে যে জুলাই মাসে রোমেল কোম্পানি একুয়ার দ্য প্লান্ট অ্যাসেট অফ স্টুডবেকার কোম্পানি হুইচ হ্যাজ ডিসকন্টিনিউড অপারেশন। তাহলে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো ডিসকন্টিনিউড অপারেশন। তাহলে জুলাই 6-এ আর রোমেল কোম্পানি অন্য একটা কোম্পানি থেকে একটা প্লান্ট অ্যাসেট পারচেস করলো হুইচ হ্যাড ডিসকন্টিনিউড অপারেশন। তার মানে তার একটা ডিসকন্টিনিউড অপারেশন মানে জানি আমরা তো বিজনেস সবসময় আনলিমিটেড লাইফ টাইম থাকে, কিন্তু যখন সে কোনো কারণে ব্যাংক্রাপসি বা বিভিন্ন কারণে তার অপারেশনকে ডিসকন্টিনিউ করে, এটাকে বলা ডিসকন্টিনিউ অপারেশন, তাই না?
তো ওই যে যেটা ডিসকন্টিনিউ অপারেশন করবে, অর্থাৎ যে রোমেল যার কোম্পানিটা কিনে নিবে সেই কোম্পানিটা আর থাকবে না বাজারে, সেই কোম্পানির একটা বাজার মূল্য অ্যাপ্রেজ ভ্যালু, মানে অ্যাপ্রেজালরা বা ইভালুয়েটররা যে ইভালুয়েট করে যে ভ্যালুটা পাইছে সেই ভ্যালুটা নিচে দেওয়া আছে। কি কি? ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, তিনটা ভ্যালুতে আছে। এই ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি এই তিনটা ভ্যালুই কি করবে? রোমেল কোম্পানি পারচেস করতেছে। তো ওই তিনটে ভ্যালুর যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা হলো 24 লক্ষ টাকা। এটা হলো অ্যাপ্রেজাল ভ্যালু, ধরেন এটা অনেকটা মার্কেট মূল্যের মতন। কিন্তু রোমেল কোম্পানি কত টাকা দিছে এটা এখনো বলে নাই। নিচে বলা আছে রোমেল কোম্পানি গ্যাপ 12,500 টাকা, 500 শেয়ার অফ ইস 100 টাকা পার ভ্যালু, অর্ডিনারি শেয়ার ইন অ্যাকসেন্স। তো রোমেল কোম্পানি কি করছে? এই যে সে ওই কোম্পানির যে ল্যান্ড, বিল্ডিং এবং মেশিনারি টোটাল পারচেস করলো, এর বিনিময়ে সে দিয়েছে 12,500 শেয়ার। তাহলে সে কি করলো? 12,500 শেয়ারের বিনিময়ে এইগুলো পারচেস করছে, এবং ওই শেয়ারের পার ভ্যালু মানে শেয়ার মূল্য, ফেস ভ্যালু হলো 100 টাকা, এবং শেয়ারের মার্কেট প্রাইস হলো 180 টাকা, যে ডেটে সে পারচেস করছে, অন দ্য ডেট অফ দ্য পারচেস অফ দ্য প্রপার্টি। তার মানে রোমেল কোম্পানি সে 12,500 শেয়ার ইস্যু করলো, যে শেয়ারগুলো 100 টাকা মূল্য ছিল, 100 টাকা ছিল, কিন্তু সেটার মার্কেট ভ্যালু ছিল, যেদিন সে শেয়ারটা করলো সেদিনকে এটা মার্কেট ভ্যালু ছিল 180 টাকা। এই হলো ইনফরমেশন। তাহলে 12,500 শেয়ারের বিনিময়ে সে ল্যান্ড, বিল্ডিং এবং মেশিনারি পারচেস করলো। এমনিতে কমন সেন্স ইউজ করলে কি দেখা যায়? যে শেয়ারের মূল্য মেবি 100 টাকা, কিন্তু আজকের দিনে বাজারের মূল্য 180 টাকা। তাহলে আমি যদি এই শেয়ার দিয়ে কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করি, আমি নিশ্চয়ই 100 কনসিডার করবো না, আমি কনসিডার করবো যেটা আজকের দিনে আমি বাজারে বিক্রি করলে যে টাকা পেতে পারি। তো সেই হিসাবে 180 টাকাকে আমি কনসিডার করবো আমি প্রদান করছি। অর্থাৎ রোমেল কোম্পানি যদি আমি হয়ে থাকি, আমি এই ল্যান্ড, বিল্ডিং, মেশিনারির জন্য আমি মোট তাকে দিয়েছি 12,500 গুণ 180 টাকা। আমরা এভাবে বলতে পারি যে তাকে আমি, অর্থাৎ রোমেল কোম্পানির প্রদেয় জিনিস হলো এই 12,500 শেয়ার গুণ 180, এই টাকাটা সে দিচ্ছে। 12,500 গুণ 180, 180 কেন? মার্কেট ভ্যালু 180 টাকা। কিন্তু এখানে যেহেতু দুইটা ইনফরমেশন দিচ্ছে, দুইটা ইনফরমেশনের দিয়ে আমরা দুইটা নাম দিতে পারি। সেটা কি? আমরা জানি শেয়ার যখন ইস্যু করা হয়, শেয়ার যদি তার ফেস ভ্যালু থেকে অতিরিক্ত মূল্যে ইস্যু করা হয়, তখন অতিরিক্ত মূল্যকে বলা হয় শেয়ার প্রিমিয়াম, তাই না? আমরা জানি। যেমন তাহলে আমরা বলতে পারি এই 100 টাকার অতিরিক্ত যে মূল্য, ওই অতিরিক্ত মূল্য হলো সে তার শেয়ার দাম 100 টাকা ফেস ভ্যালু তার ক্যাপিটাল অনুযায়ী, কিন্তু সে 180 টাকা যদি এটা বিক্রি করতে পারে, বা 180 টাকা বিনিময়ে যদি অন্য আরেকটা 180 টাকা জিনিস পেয়ে থাকে, তখন ওই অতিরিক্ত 80 টাকাকে বলা হবে শেয়ার প্রিমিয়াম। এবং আমরা জানি শেয়ার যখন ইস্যু করা হয় তখন জার্নালটা কি হয় একটু যদি মনে করে থাকি, যে আমরা জানি এটা ব্যাংক ডেবিট করা হইতো এবং শেয়ার ক্যাপিটাল ক্রেডিট করতাম আমরা, তাই না? শেয়ার ক্যাপিটাল ক্রেডিট করতাম। ব্যাংক ডেবিট মানে ব্যাংক আপনি টাকা পেলেন এই জন্য ডেবিট, আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট মানে আপনার একটা এই রোমেল কোম্পানির সে তার তার মালিক এবং ব্যবসা যেহেতু আলাদা সত্তা, মালিক থেকে যে টাকা ব্যবসা নিয়ে থাকে সেটাকে কিন্তু ওই দায় বলা হয়। তো শেয়ার ক্যাপিটাল এক ধরনের দায়, ইন্টারনাল লায়াবিলিটিস, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু এই এই শেয়ার ক্যাপিটালটাকে আবার দুইটা ভাবে ভাগ করা হয়। যখন যখন শেয়ার ক্যাপিটালের ফেস ভ্যালুর চেয়ে বেশি মূল্য থাকে, তখন আমরা বলি ফেস ভ্যালুর অংশটাকে বলি যে এটা হলো তার বেস ভ্যালু, আর অতিরিক্ত যে অংশটাকে সেটাকে বলি প্রিমিয়াম। যেমন আমরা এটাকে বলতে পারি, এই যে উপরে যে অংশটা সেটাকে যদি আমরা এইভাবে বলি যে শেয়ার ক্যাপিটাল, এটা যেহেতু অর্ডিনারি শেয়ার তাহলে আমরা অর্ডিনারি লিখতে পারি, প্রিফারেন্স হলে তখন আমরা প্রিফারেন্স লিখবো, অর্ডিনারিটাকে ক্রেডিট করব, আর অতিরিক্ত যে অংশটা যেটা হলো আপনার প্রিমিয়াম সেটাকে আমরা বলবো শেয়ার প্রিমিয়াম। যেহেতু এটা অর্ডিনারি, সো অর্ডিনারি লিখবো। তাহলে এটাতে আমরা কি বুঝলাম? এই শেয়ার ক্যাপিটালে যাবে হলো 100 অংশ, 100 মানে হলো 12,500 গুণ 100 টাকা ফেস ভ্যালু টাকা। এই টাকাটা হলো ক্রেডিট, হলো এটাও ক্রেডিট, শেয়ার প্রিমিয়ামও ক্রেডিট, কিন্তু এই দুইটাকে আলাদাভাবে প্রেজেন্ট করতে হয় নিয়ম অনুযায়ী। তাহলে অতিরিক্ত যে টাকাটা 100-র বাদে যে 80 টাকা সেটা যাবে এইভাবে। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, শূন্য একটা বেশি হয়ে গেছে, এই টাকাটা এভাবে যাবে। তাহলে কি পেলাম আমরা? যে রোমেল কোম্পানির 12,500 শেয়ারের বিনিময়ে সে ল্যান্ড, বিল্ডিং ইত্যাদি ক্রয় করছে। সে যেটা দিল সেখানে, সে যেটা দিল সেটা হলো কি 12,500 শেয়ার দিল, যে শেয়ারে 100 টাকা বেস ভ্যালু, এটাকে আমরা বললাম শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, আর বাকি যেটা সেটাকে বললাম প্রিমিয়াম ক্রেডিট। ঠিক আছে, আলটিমেটলি ঘটনা হলো দুইটাই শেয়ার ক্যাপিটাল ক্রেডিট আর কি, অর্থাৎ দায় বৃদ্ধি পেল।
অন্যদিকে সে এটার বিনিময়ে শেয়ারের বিনিময়ে সে কি পেলো? সে পেলো ল্যান্ড। তার মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারি ল্যান্ড ডেবিট, আমরা নিশ্চিতভাবে বলতে পারি বিল্ডিং ডেবিট, আমরা নিশ্চিতভাবে বলতে পারি মেশিনারি ডেবিট, তাই তো? ডেবিট। তাহলে সে যা যা পেলো তার ডেবিট হবে, এটাই স্বাভাবিক। তাহলে প্রশ্ন হলো তার সে যা প্রদান করলো তা হলো কয় টাকা? এই টাকাটা 22,50,000 টাকা বা এই অ্যামাউন্টটা। সে যা প্রদান করলো তাকে ক্রেডিট করলাম 12,50,000 এবং 10 লক্ষ টাকা, 22,50,000 টাকা। তাহলে এখন প্রশ্ন হলো ডেবিটে কত টাকা আসবে? আমরা বলতেছি ডেবিট তিনটা জিনিস সে পাইছে, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি। দেখেন আপনি প্রদান করছেন 22,50,000, কিন্তু আপনি যার কাছে পাইছেন সে অ্যাপ্রেজ ভ্যালু কিন্তু 24 লক্ষ টাকা। সে অ্যাপ্রেজ ভ্যালু কিন্তু 24 লক্ষ টাকা। তাহলে আমি 22 লক্ষ টাকা যিনি যে 24 লক্ষ টাকা পাইছি, অর্থাৎ ওই যার কাছ থেকে পারচেস করছে সেটা অ্যাপ্রেজ করে দেখলো এটা 24 লক্ষ টাকা পাইতে হবে, কিন্তু আমি তো দিছি 22 লক্ষ টাকা। তা আমি যাহা দিছি তা দিয়ে ক্রেডিট করছে, তা যাহা পাইছে তাকে ডেবিট করব। আমি তো ক্রেডিট ইকুয়াল টু ডেবিট করতে হবে। তার মানে আমার এই তিনটা অ্যামাউন্ট ইকুয়াল টু হবে কত টাকা? 22 লক্ষ টাকা। তিনটা অ্যামাউন্টের ইকুয়াল টু হবে 22,50,000 টাকা। এই যে এই পদ্ধতিটাকে, এই যে আমরা যখন এরকম দেখা যাবে যে একাধিক আইটেম আপনি পারচেস করছেন একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে, তখন আপনাকে যে একটা মেথড ফলো করতে হয় যেটাকে আমরা বলি লামসাম মেথড। লামসাম মেথড কিচ্ছু না, খুবই ইজি জিনিস। যে এই 24 লক্ষ টাকা যেটা ভ্যালু ছিল, বাট আমি তো তাকে দিছি অ্যাকচুয়ালি 22,50,000 টাকা। এই 22,50,000 টাকাকে এই 24 লক্ষের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করবো বেশ ধরে। কিভাবে ডিস্ট্রিবিউট করবো সেটা দেখাচ্ছি। এটাও কিন্তু আজকে আমাদের আলোচনার একটা অংশ আছে, হ্যাঁ, যে লামসাম মেথড। ক্যাসুর বইতে আপনি এটা পাবেন যে এটা নিয়েও একটা আলাদা আলোচনা আছে। হুম। তাহলে এটা আমরা কিভাবে করবো? প্রশ্নটা হলো এটা আমরা কিভাবে করবো। তো এটা করা খুব ইজি। এই যে লামসাম পারচেজ বলে একটা জিনিস পাবেন। লামসাম পারচেজ যখন এরকম গ্রুপ অফ অ্যাসেট আপনি কিনবেন একটা সিঙ্গেল প্রাইস দিয়ে, তখন এটাকে লামসাম পারচেজ বলে। তখন যেটা করা হয় যে এই ফেয়ার ভ্যালু থেকে একটা ওয়েট বের করা হয়। কিভাবে ওয়েটটা বের করব? যেমন আমরা করি, হতে পারে ল্যান্ড, বিল্ডিং, এগুলো অনেকের জন্য খুব সহজ জিনিস, তারপর আমরা মিস করতেছি না মেশিনারি। এটা অ্যাপ্রেজ ভ্যালু কত বা ফেয়ার ভ্যালু কত? যেহেতু প্রশ্নে ওরা অ্যাপ্রেজ ভ্যালু বলছে, আমরাও লিখলাম অ্যাপ্রেজ ভ্যালু। অ্যাপ্রেজ ভ্যালু এই যে প্রশ্নে দেওয়া আছে 4 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। প্রশ্নে দেওয়া আছে, এই যে প্রশ্ন থেকে নিচ্ছে, হ্যাঁ, 8 লক্ষ টাকা। এটা হলো অ্যাপ্রেজ ভ্যালু, অর্থাৎ সে জাজ করে দেখলে এই ভ্যালুটা হবে তার ভ্যালু। যদি আমরা তিনটাকে যোগ করি যে 4, 12, 8, তাহলে আমরা পাইতেছি 24 লক্ষ টাকা। এটা হলো তার টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু 24 লক্ষ টাকা। আমাদের টার্গেট হলো এই 22,50,000-কে আমরা ডিস্ট্রিবিউট করব। তখন আমরা কি করতে পারি? আমরা একটা ওয়েট বের করতে পারি। কিভাবে ওয়েট বের করব? যে এই যদি 4 লক্ষ টাকা এই টোটালের কত পার্সেন্ট? 4 লক্ষ টাকা টোটালের কতটুকু, তাই তো? এটাই আমাদের টার্গেট, 4 লক্ষ টাকা টোটালের কত পার্সেন্ট। তখন আমরা দেখলাম ওয়েট করে, এটা আমরা কিভাবে করলাম যে 4 লক্ষ ল্যান্ডের ভ্যালুর অ্যাপ্রেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল অ্যাপ্রেজ ভ্যালু 24 লক্ষ টাকা। তখন আমরা এটা পেলাম। ঠিক তেমনি বিল্ডিংও একই কাজ করব। তখন 4 লক্ষর বদলে আমরা লিখবো 12 লক্ষ টাকা। ঠিক তেমনি আমরা 8 লক্ষ লিখবো পরেরটাতে। হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু করি না, জাস্ট এই 4 লক্ষকে ভাগ দিতেছি 24 লক্ষ, 12 লক্ষ ভাগ দিলাম 24 লক্ষ, 8 লক্ষ ভাগ দিলাম 24 লক্ষকে। আমরা যদি সবগুলা যোগ করে দেখবেন এক, তাহলে আমাদের কোথাও ভুল হয়েছে। এই যে 12 লক্ষর জায়গায় একটা শূন্য কম হয়েছে না, কোথায় ভুল হয়েছে এটা? 12 লক্ষ তো ভুল হয়েছে, 8 লক্ষ তো। হুম, 4 লক্ষ 12, দুইটা শূন্য, একটু শূন্য বলে করে নিই আর কি। 12 লক্ষ 0.5 হওয়ার কথা। হ্যাঁ, 12 লক্ষ, এখানে একটা শূন্য হবে। 8 লক্ষ এখন হয়েছে? এখনো তো হয়নি। কোথায় ভুল হয়েছে দেখেন তো। 8 লক্ষ স্যার 12 লক্ষ লেখাটা মনে হয় হয়নি, 12 লক্ষতে একটা শূন্য বেশি আছে। 12 লক্ষতে কি শূন্য বেশি আছে? ও আচ্ছা, হ্যাঁ, কি বলেন, ঠিকই তো ছিল। 20,000 হয়ে গেছে, ঠিক ছিল। 12, 8, 20, 4, 24। হ্যাঁ, তো 12-র লগে এটা 0.5 ঠিক আছে। 8-এর লগে হবে হইলো আহ এখানে, তাহলে ঠিক আছে। এই যে এখানে একটা শূন্য কম হচ্ছে, 8 তাই না? লক্ষের জায়গায় ভুল হয়েছে, 0.33 হবে। এখন ঠিক আছে। এই যে 1 মিলতে হবে, প্রশ্ন হলো 1 মিলতে হবে, তাই না? 1 মিলছে কেন? তাহলে ওয়েটটা করে ফেললাম। ওয়েটটা কিচ্ছু না, জাস্ট আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমকে আমরা ভাগ দিলাম টোটাল দিয়ে। এখন আমাদের টার্গেট হলো যে আমরা কতটুকু
এখানেই করব, তখন আমরা স্বাভাবিকভাবে আমাদের টার্গেট হলো কি এই 22,50,000-কে অ্যালোকেট করা। তাহলে 22,50,000-কে এখন আমরা আরেকটা শূন্য হবে, 22,50,000-কে আমরা কি করব ওই ওয়েটের অ্যামাউন্ট দ্বারা 22,50,000 এটাকে আমরা গুণ দিব। কিভাবে গুণ দিব? এই যে ওয়েট 0.17 এটাকে গুণ দিব এই 22,50,000 দ্বারা, কারণ আমাদের টার্গেটে তো 22,50,000 দিয়ে গুণ দেয়। যখন এভাবে গুণ দিব তখন দেখেন আপনি যোগফল পেয়ে যাবেন কত? 22,50,000। কিভাবে করলাম এটা? কিচ্ছু না, এই 22,50,000 তো আমার অ্যালোকেট করা টার্গেট। তখন আমরা এই 22,50,000-কে গুণ দিছি ওয়েট দ্বারা, পরে আবার 22,50,000-কে গুণ দিছি ওয়েট দ্বারা, পরে আবার 22,50,000-কে গুণ দিছি ওয়েট দ্বারা। তো এখন আমরা বলবো যে ল্যান্ডের ভ্যালু কত? 3,75,000। তখন আমরা ডেবিট করব 3,75,000-কে। তারপরে বিল্ডিং এর ভ্যালু কত? 11,25,000। অর্থাৎ বিল্ডিং এর যদিও অ্যাপ্রেজ ভ্যালু 12 লক্ষ টাকা, কিন্তু আমরা ওয়েট করে এটাকে 11,25,000 টাকা লিখলাম। মেশিনের ভ্যালু হলো 7,50,000 টাকা। যদি এগুলো সবগুলো করি তখন আমাদের এই ডেবিট 22,50,000 আর ক্রেডিট 22,50,000 মিলে যাবে। এই হলো 1 নম্বর অঙ্ক। বলেন কোথাও প্রবলেম আছে কিনা? এটাও আমাদের সিলেবাসে আজকে আছে। আজকে যে আমরা আলোচনা করলাম সেখানে বলাই আছে ভ্যালুয়েশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট বলে যে টপিকসটা পাবেন, সেই ভ্যালুয়েশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের মধ্যে যে দেখবেন লামসাম পার্সেস আছে। সো আমাদের রিকোয়ারমেন্ট 1 শেষ। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে লামসাম পার্সেস মানে কি? যখন আপনার সিঙ্গেল কোনো পেমেন্ট করবেন বাট আপনাকে বলা থাকবে না, আপনি যেন 4-5টা আইটেম একসাথে পার্সেস করছেন বাট বলা নাই 4-5টা আইটেমে কোনটার কত টাকা ভ্যালুতে পার্সেস করছেন, বাট বলা আছে যে একসাথে এত টাকা দিচ্ছেন। তখন আপনি পার্সেস যেটা করছেন এটা একটা ফেয়ার ভ্যালু, মার্কেট ভ্যালু, অ্যাপ্রেজ ভ্যালু দেওয়া থাকবে। তো ওই অ্যাপ্রেজ ভ্যালু অনুযায়ী আপনি ওয়েট করে নেবেন, সেই ওয়েট দিয়ে আপনি গুণ দিবেন আপনি যা তাকে প্রদান করছেন তা দ্বারা। তখন আপনি ডেবিট করবেন ওই আপনি যে মূল্যটা পেলেন সেটা দিয়ে আপনি ডেবিট করবেন আর কি, যে ল্যান্ড ডেবিট, বিল্ডিং ডেবিট, মেশিনের ডেবিট। ঠিক আছে? রিকোয়ারমেন্ট 2 তে কি বলা আছে? রিকোয়ারমেন্ট 2 তে আমরা একটু দেখি কি বলা আছে। রোমেল কোম্পানি এক্সপেন্ডেড দ্য ফলোইং অ্যাকাউন্ট ইন ক্যাশ বিটুইন জুলাই 6 এন্ড ডিসেম্বর 15। তাহলে বলতেছে রোমেল কোম্পানি, যে আর কোম্পানি মানে যে কোম্পানির কাজ আমরা করতেছি, সে এক্সপেন্ডেড করছে, তার মানে খরচ করছে ফলোইং অ্যামাউন্ট, নিচের অ্যামাউন্ট গুলো সে এক্সপেন্ড করছে, খরচ করছে ইন ক্যাশে বিটুইন জুলাই 6 এন্ড ডিসেম্বর 15। তার মানে জুলাই 6 থেকে ডিসেম্বর 15-র মধ্যে, এই সময়ের মধ্যে সে কিছু এক্সপেন্স করছে, খরচ করছে। দ্য ডেট হোয়েন ইট ফার্স্ট অকুপাইড ইন দ্য বিল্ডিং, তার মানে ডেট হোয়েন ইট, যখন ইহা ফার্স্ট অকুপাই করছে দ্য বিল্ডিং। কি বলা আছে? রিপেয়ার টু বিল্ডিং, তারপরে আরো কিছু কস্ট দেওয়া আছে, তাই না? রিপেয়ার টু বিল্ডিং, কনস্ট্রাকশন অফ বেস ফর মেশিনারি টু বি ইনস্টল লেটার, ড্রাইভওয়ে, পার্কিং ওয়ে, রিমডেলিং, নিউ পার্টিশন, স্পেশাল অ্যাসেসমেন্ট বাই সিটি অনলাইন। তার মানে আমরা দেখলাম যে ওই কোম্পানি জুলাই 6 থেকে ডিসেম্বর 15, তার মানে ওই সময়ের মধ্যে সে কিছু খরচ করছে। এই যে সে যে খরচগুলো করছে, আর নিচে আমাদেরকে বলছে এন্ট্রি দিতে, প্রিপেয়ার দ্য এন্ট্রিস। তার মানে কি এই খরচগুলোর এন্ট্রি আমাদের দিতে হবে, সহজ কথা হলো এটা। তাহলে খরচের এন্ট্রি আমরা যখন দিব তখন আমরা স্বাভাবিকভাবে যে খরচ যেই নামে যাওয়া উচিত সেই নামেই আমরা এটাকে ডেবিট করতে হবে। তাহলে আমরা যদি বলি রিপেয়ার টু বিল্ডিং, বিল্ডিং এর রিপেয়ার করছে, রিপেয়ার করতে 1,05,000 টাকা খরচ হয়েছে। তো রিপেয়ার খরচটা এটা কি এক্সপেন্সে যায় নাকি অ্যাসেটে যায়? এটা একটা প্রশ্ন আসতে পারে। তো রিপেয়ারের খরচটা আসলে এক্সপেন্সেও যেতে পারে, অ্যাসেটও যেতে পারে। এমনিতে বলা হয় যে রিপেয়ার, ছোটখাটো রিপেয়ার সেটা যায় এক্সপেন্সে, যে রিপেয়ারটা বড় রিপেয়ার এটাকে আবার অনেকে বলে যে এইভাবে বলে যে রিপেয়ারের কারণে অ্যাসেটের আয়ুষ্কাল বৃদ্ধি পায়, অথবা মেজর বড় অ্যামাউন্টের রিপেয়ার। এই বড় অ্যামাউন্ট শব্দটা তো আবার আমরা বুঝতে পারবো না, তাই না? এটা কিভাবে? কারণ আমার অ্যাসেট যদি হয় 100 কোটি টাকার অ্যাসেট, সেখানে 1 লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্ট না। তো এইখানে তো আসলে আমাদের বোঝার কোনো নাই। তো সেক্ষেত্রে আমরা রিপেয়ার টু বিল্ডিং কে অ্যাসেটে নিতে পারি চাইলে, কারণ অন্যান্য অ্যামাউন্ট গুলো দেখে তাই মনে হচ্ছে আর কি যে এটা একটা অ্যাসেট আইটেম, বড় আইটেমই। হ্যাঁ, তো সেই হিসেবে বলতে রিপেয়ার টু বিল্ডিং আমরা রিপেয়ার এক্সপেন্স হিসেবে ডেবিট না করে আমরা তখন বলবো বিল্ডিং হিসাব ডেবিট। হ্যাঁ, বিল্ডিং ডেবিট অ্যামাউন্ট কত? 1,05,000 টাকা। তো তারপরে বলা আছে যে কনস্ট্রাকশন অফ বেসিস ফর মেশিনারি টু বি ইনস্টলড। কি বলেছে? কনস্ট্রাকশন অফ বেসিস ফর মেশিনারি, তার মানে মেশিনারি কনস্ট্রাকশন, মেশিনারি টু বি ইনস্টল লেটার। তার মানে বোঝা যাচ্ছে যে একটা মেশিনারিকে যেখানে ইনস্টল করবেন সেটার জন্য কোনো কনস্ট্রাকশন করা হয়েছে। প্রশ্নটা হলো, ধর মেশিনারিটাকে এক জায়গায় সেট করবেন, এই জন্য একটা এরিয়া তৈরি করলেন।
মেশিনারিটাকে সেটিং পারপাস, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে বিল্ডিংটাকে তৈরি করছে। মেশিন রিলেটেড, যেহেতু মেশিন সেট আপ, তার মানে ওই সেটিংটাকে মেশিনের কস্টের সাথে রিলেট করতে হবে। যে মেশিন পারচেস করছে সেই মেশিনটা ইনস্টলেশনের পারপাসে যে আমি যে বেসমেন্টটা তৈরি করলাম সেটাও মেশিনের অংশ হবে। সেই হিসাবে আমরা বলতে পারি এই যে 1,35,000 যে খরচ, সেটাকে আমরা বলবো মেশিনারি হিসাব ডেবিট, অর্থাৎ অ্যাসেটের নামে এটা লিখবো মেশিনারি ডেবিট। কত টাকা? 1,35,000 টাকা। আমরা কিছুই করতেছি না, আমরা জাস্ট ডেবিট ক্রেডিট করতেছি। তারপরে বলা আছে ড্রাইভওয়ে অ্যান্ড পার্কিং লট। তার মানে আপনি একটা ল্যান্ড কিনে সেখানে বিল্ডিং করলেন, সেই বিল্ডিং এর একটা এরিয়াতে আপনার ফ্যাক্টরি করলেন, সেই ফ্যাক্টরির জন্য ধরেন কোনো, অথবা ওই গাড়ি রাখার জন্য কোনো পার্কিং জোন তৈরি করলেন। এই 1,22,000 টাকাকে আপনি যদি এটা, এবং ড্রাইভওয়ে এর কথা বলা আছে যে পথে এটা হাট ড্রাইভ করা হয় ওই যে এরিয়ার মধ্যে হতে পারে। এখন একটা প্রশ্ন হলে 1,22,000 কে আপনি বিল্ডিং এর মধ্যে অন্তর্ভুক্ত করবেন নাকি আলাদা রিকগনাইজ করবেন? আমার দৃষ্টিতে এটা আপনার ইচ্ছা। প্রথমত হলো, আমি যদি মনে করি এই পার্কিংটা বিল্ডিং এর নিচে একটা পার্কিং, তাহলে তো এটা বিল্ডিং এর অংশই হতে পারে। আবার আমি যদি মনে করি যে পার্কিংটা মেবি বিল্ডিং এর বাহিরে একটা এরিয়া, কারণ এখানে তো ওই ইনফরমেশন দেয়া নাই, কিন্তু ড্রাইভওয়ে দিয়ে বোঝা যাচ্ছে এটা বাহিরেই হতে পারে, তখন আপনি এটাকে অন্য আরেকটা নাম ইউজ করতে পারেন। বোঝানোর চেষ্টা করতেছে আপনার এখানে স্বাধীনতা থাকা উচিত। হ্যাঁ, আপনি বিল্ডিংও ডেবিট করতে পারেন, আবার ইয়েও করতে পারেন, দুটোই আপনি করতে পারেন। ওরা যেটা করছে সেখানে যে এটা তো যেহেতু বাইরে হতে পারে, আমরা জানি না এটা বিল্ডিং এর অংশ কিনা, প্রশ্ন কোথাও বলা নাই যে বিল্ডিং এর মধ্যে, বিল্ডিং এর বেসমেন্টে বা নিচে পার্কিং করছে এরকম বলা নাই, কিন্তু ড্রাইভওয়ে আছে, তার মানে ধরে নিতে পারে এটা বিল্ডিং এর বাইরে এরিয়াতে কোনো জায়গায় ড্রাইভওয়ে, বা হয় না এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার যে রাস্তাটা, সেটা হতে পারে। তো এই জাতীয় হইলে আপনি এটাকে আলাদাভাবে রিকগনাইজ করতে পারেন। এখন আলাদাভাবে রিকগনাইজ যদি আপনি বলেন যে আমি এটাকে আলাদাভাবে রিকগনাইজ করবো ড্রাইভওয়ে নামে, করেন, সমস্যা নেই। আবার এখানে যেটা করছে ওরা, যে ল্যান্ড ইমপ্রুভমেন্ট নামে ডেবিট করছে। ল্যান্ড ইমপ্রুভমেন্ট ডেবিট করার সুবিধা হয়েছে কি, যে আপনি শুধু ড্রাইভওয়ে না, এখানে পার্কিং লট একটা জিনিস, ড্রাইভওয়ে একটা জিনিস, আরো XYZ নাম থাকতে পারে। তার মানে ল্যান্ডের উপর বিল্ডিং করবেন, তাহলে বিল্ডিং হবে আপনার অ্যাসেট, আর ল্যান্ড একটা অ্যাসেট। তো মাঝখানে যে জিনিসগুলো আপনাকে হেল্প করবে, মানে আপনার হেল্প করবে অন্যান্য যে অ্যাসেট গুলো, সেগুলো সবগুলোকে একত্রে আপনি বলে দিতে পারেন ল্যান্ড ইমপ্রুভমেন্ট একত্রে। তখন আর আপনাকে আলাদা আলাদা সবগুলো রিকগনাইজ করতে হবে না। বাট আপনি যদি আলাদা রিকগনাইজ করেন, কনসেপচুয়ালি নাম্বার কাটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোনো সুযোগ নাই আর কি, অথবা এটার কোনো সুযোগ নাই আর কি আমার দৃষ্টিতে। তারপরে বলা আছে রিমডেলিং অফ অফিস স্পেস ইন বিল্ডিং ইনক্লুডিং নিউ পার্টিশন এন্ড ওয়াল। সহজ কথা, আপনার বিল্ডিং এর মধ্যে আপনি নতুন করে স্ট্রাকচার করতেছেন এবং যেখানে একটা পার্টিশন অথবা ওয়াল তৈরি করতেছেন, তাহলে আপনার সহজ কথা, বিল্ডিং এ আপনি কি করলেন, বিল্ডিং এ কোনো কাজ করলে, মানে বিল্ডিং এ একটা নতুন পার্টিশন তৈরি করলেন, ওয়াল তৈরি করলেন, তার মানে বিল্ডিং এর মধ্যে কাজ করলেন। তো এই জাতীয় যদি হয় যে আপনার বিল্ডিং এ কোনো কিছু এডিশন হয়, কোনো অ্যাসেটের মধ্যে কোনো এডিশন হয়, ওই কোনো ইকুইপমেন্টের মধ্যে কোনো একটা এডিশন হয়, তখন ওই এডিশনটাকেও আমরা অ্যাসেটে রিকগনাইজ করব। কোন অ্যাসেটে? অ্যাসেটে। বিল্ডিং এর ওয়াল তৈরি করছেন, তার মানে এটা ওই পূর্বে যে বিল্ডিং এ ডেবিট করছে সেই বিল্ডিং এর মধ্যেই এই 1,61,000 টাকা চলে যাবে। তার মানে আমরা তখন এই ওয়ালটাকে বলবো বিল্ডিং ডেবিট, অর্থাৎ আগে যে 1,05,000 ছিল এর সাথে আরো 1,61,000 যোগ হবে, অর্থাৎ আমাদের তখন হয়ে যাবে বিল্ডিং হলো ডেবিট হবে 2,66,000 টাকা। এর বাইরে বলা আছে একটা স্পেশাল অ্যাসেসমেন্ট বাই সিটি অন ল্যান্ড, ল্যান্ডের জন্য একটা অ্যাসেসমেন্ট চার্জ করা হয়েছে। তো ল্যান্ড পারপাস যেহেতু চার্জ, তাহলে আমরা বলতেই পারি ল্যান্ড ডেবিট, এটার অ্যামাউন্ট কত, এটার অ্যামাউন্ট দেওয়া আছে 18,000 টাকা। এই সবগুলো ডেবিটের বিনিময়ে আমাদের যেহেতু কিছুই বলা নাই, তখন আমরা ক্রেডিট করতে পারি, যে ক্যাশ ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট হতে পারে। আমি ক্যাশ অথবা ব্যাংকে দিয়েছি কত টাকা, এই সবগুলা যোগ করে যত টাকা হয়, আমাদের কাছে এই জিনিসটাই চাইছে। হ্যাঁ, তাহলে এই হলো আমার রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 3 তে কি বলা আছে, অন ডিসেম্বর 20 দ্য কোম্পানি পেড ক্যাশ ফর মেশিনারি। তার মানে রিকোয়ারমেন্ট 3, 1, 2, 3, এই রিকোয়ারমেন্ট 3 তে বলা আছে কোম্পানি ডিসেম্বর 20 কোম্পানি পেড করছে ক্যাশ ফর মেশিনারি, কারণ মেশিনারির জন্য 2,80,000 টাকা পেড করছে। তাহলে এটা সহজ, একবার এই পর্যন্ত যদি আমরা বলি তখন বলতে পারি মেশিনারি ডেবিট, মেশিনারি অথবা ইকুইপমেন্ট ডেবিট, আর পেড করছে ক্যাশ, তার মানে ক্যাশ ক্রেডিট। কত টাকা অ্যামাউন্ট? 2,80,000 টাকা এখন পর্যন্ত ইনফরমেশন অনুযায়ী। তারপরে বলা আছে সাবজেক্ট টু 2% ডিসকাউন্ট
ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড ফ্রেট অন মেশিনারি 10,500 টাকা। তার মানে এখানে আরো বলতেছে যে ওই যে আপনি মেশিনারিটা পারচেস করলেন 2,80,000 টাকা দিয়ে, এটাও কিন্তু আমাদের একটা আলোচনা আছে। ওই যে ভ্যালুয়েশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট দেখবেন কাইসুর বইতে আছে, সেই ভ্যালুয়েশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের মধ্যে একটু আগে আমরা যেমন লামসাম পারচেস করছিলাম, সেখানে যা দেখবেন ক্যাশ ডিসকাউন্ট সম্পর্কে বলা আছে যে ক্যাশ ডিসকাউন্ট আপনি দুইভাবে সলভ করতে পারেন। যেমন আপনি আপনার একটা অ্যাপ্রোচ হতে পারে, আপনি শুরুতে শুরুতে এটাকে আপনি রিয়াকশন করতে পারেন, এই ডিসকাউন্টটা মেবি আমি পারচেস করছি, আমি রাইটলি পে করে দিব সঠিক সময়। সো ওইটি আমাদের আমরা একটা মেথড শিখছিলাম তাই না, গ্রস এবং নেট মেথড, সেই অনুযায়ী আমরা এই কাজটা করতে পারি। যেমন আমরা যদি মনে করি যে 2,80,000 টাকা আমরা 2% ডিসকাউন্ট পাবো, তার মানে আমাকে আসলে পেড করতে হবে কত, 2,80,000 গুণ 98%, অর্থাৎ 2,74,440 টাকা। তখন আমরা বলবো মেশিনের ডেবিট 2,80,000 না বলে আমরা ওই 2% ডিসকাউন্টকে কনসিডার করে আমরা তখন বলবো 2,74,400 টাকা ডেবিট। তার মানে যখন কোনো অ্যাসেট পারচেস করার সময় ডিসকাউন্টের ইস্যু থাকে, সেই ডিসকাউন্টটাকে আমরা কনসিডার করেও অ্যাসেটটাকে রিকগনাইজ করতে পারি। ডিসকাউন্টে কনসিডার মানে কি, আমরা ধরে নিবো এই ডিসকাউন্টটা পাবো, সো শুধু শুধু অ্যাসেটের মধ্যে বৃদ্ধি করবো না। আবার আমরা অন্যটাও অ্যাপ্রোচ করতে পারি যে না, ডিসকাউন্ট আমরা যখন পাবো তখন কনসিডার করবো, এই মধ্যে আমরা কিছু করবো না, দুটোই করতে পারি। হ্যাঁ, তো ডিসকাউন্টে যদি আমরা ধরে নিলাম কনসিডার করলাম, সে ডিসকাউন্টে কনসিডার করলে এই 2,80,000 টাকার জিনিস আসলে আমরা কত টাকাতে কিনতেছি, 2,74,400 টাকাতে আমরা পারচেস করতেছি, কারণ কি আমরা 2% ডিসকাউন্ট করছি। তাহলে এটা ডেবিট হলো। আসলে কি এটা ডেবিট হবে না, কারণ কি তার সাথে বলা আছে ফ্রেট বাবদ মেশিনে 10,500 টাকা খরচ হয়েছে। তাহলে মেশিনের যে ফ্রেট, আমরা জানি মেশিন পার্সেস থেকে ব্যবহার উপযোগী পর্যন্ত সকল খরচকে মেশিনের খরচ হিসেবে বা অ্যাসেটের খরচ হিসেবে লেখে। তার মানে কি ওই ফ্রেটটা 10,500 টাকা যোগ হবে, তার মানে অ্যাসেটটা হয়ে যাবে 2,84,900 টাকা। অর্থাৎ যে অ্যাসেটটা আমরা দেখতেছিলাম প্রথম 2,80,000 টাকা, সে অ্যাসেটটা হবে 2,84,900 টাকা। তাহলে আমরা তখন বলতে পারি যে এই হলো আমাদের ওয়ার্ক লিস্টটা দেখায় মেশিনারি ডেবিট। তাহলে মেশিনারি ডেবিট হবে 2,84,900 টাকা। তাহলে 3 নম্বর রিকোয়ারমেন্টে আমরা দেখলাম একটা অ্যাসেট পারচেস করে, সেই অ্যাসেট পারচেস করার সময় যদি কোনো ডিসকাউন্ট দেওয়া থাকে, সেই ডিসকাউন্টটাকে কনসিডার করে আমরা ডেবিট ক্রেডিট করবো, সেই ডিসকাউন্টকে কনসিডার করে ডেবিট করবো, সেই হিসাবে 2,84,900 টাকা হলো। এই হলো আমাদের ক্লাস প্র্যাকটিস নাম্বার 2। কোনো প্রশ্ন থাকলে করেন। আরো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরেরটাতে আগাই নাকি? আচ্ছা, তাহলে রিকোয়ারমেন্ট 2 শেষ, ক্লাস প্র্যাকটিস নাম্বার 2 শেষ। সবাই আছেন তো নাকি? নাকি সপ্তম? জি স্যার। যাচ্ছি। রাখছি স্যার। স্যার এটা বুঝতে পারছি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এগুলো সহজ। অনুকূল ভাই, আপনি কি ক্লিয়ার আপনার জায়গা থেকে? অনুকূল ভাই আছেন? ইয়েস, ইয়েস স্যার, আছে স্যার, বাসের আছে এখনো, কবে থেকে ফিরছি। আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেই আলোচনাগুলো এই যে এই টপিকস এবং এই টপিকস এর মধ্যে কভার করবে। এই দুটো টপিকসে চলে আসছে আমাদের আলোচনা, 773 এবং 785। আমরা একটু দেখি, বইটা পড়তে হবে। হ্যাঁ, বইটা না পড়লে মুশকিল হয়ে যায়। এই যেমন 773 আমরা চ্যাপ্টার 10-এ যাবো। চ্যাপ্টার 10-এ গিয়ে এই যে ভ্যালুয়েশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, যেহেতু এটা আপনাদের কাছে দেয়া আছে, আমি একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি, একটু 1 মিনিট।
সরি, সবাই কি আছেন? সরি, ক্লিক করলাম। হ্যালো, সবাই শুনতেছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতেছি স্যার আমি। আচ্ছা, সরি, বলতেছিলাম যে রেকর্ডিং কি, হ্যাঁ, এই যে এই বিষয়গুলো কিন্তু এতক্ষণ আলোচনা করছি, দেখেন, হ্যাঁ, এই যে লামসাম পারপাস, ক্যাশ ডিসকাউন্ট, হ্যাঁ, তারপরে ডেফার্ড পেমেন্ট এখন আলোচনা করি নাই, বাট আমাদের আলোচনা সব চলে আসবে এই যে লামসাম পারচেস, অর্থাৎ যা যা আমি বইয়ে আলোচনা করতাম তা আমরা ওইখানে আলোচনা করে ফেলছি অলরেডি ম্যাথের মাধ্যমে। আমরা এই এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট এখনো করাবো, মনোযোগ দিবেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আর বাকিগুলো হয়ে যাবে। তো আমরা একটু এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেটের একটা ম্যাথ করি, যেটা আজকের ক্লাসের আমার মেইন আলোচনার বিষয় আর কি। হ্যাঁ, এই ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ, ক্লাস প্র্যাকটিস নাম্বার 4। যদি এই ম্যাথটা আমরা ঠিকঠাক মতো করতে পারি, আমাদের এই এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট অর্থাৎ চ্যাপ্টার 10 এর মূলত দুইটা টপিকস ধরেন, এই দুইটা টপিকস পড়লেই হয়ে যাওয়া উচিত আর কি চ্যাপ্টার 10। একটা টপিকস হলো ইন্টারেস্ট ক্যাপিটালাইজ করা, এটা ইম্পর্টেন্ট। আরেকটা টপিকস হলো এই এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট। এই এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট মানে কি, যে আপনি যদি একটা অ্যাসেটের বিনিময়ে আরেকটা অ্যাসেট কারো কাছ থেকে নেন, তাহলে আপনি একটা অ্যাসেট দিলেন, আরেকটা অ্যাসেট নিলেন। মানে ব্যাপারটা হচ্ছে, আপনার একটা ইকুইপমেন্ট আছে পুরাতন, সে পুরাতন ইকুইপমেন্টের বিনিময়ে আপনি অন্যের কাছ থেকে হতে পারে নতুন একটা ইকুইপমেন্ট নিলেন। হতে পারে আপনার পুরাতন ইকুইপমেন্টটা দিলেন, যে ইকুইপমেন্ট আপনি 5 বছর আগে পারচেস করছিলেন, সেই ইকুইপমেন্টটা তা কাউকে দিলেন, সাথে আবার কিছু টাকা দিলেন, আর নতুন একটা ইকুইপমেন্ট তার কাছে নিলেন। এই যে এক্সচেঞ্জটা হলো, এই এক্সচেঞ্জের ক্ষেত্রে কি ধরনের জার্নাল এন্ট্রি হয়, এটা আমাদের আজকে এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয়, যেটাকে ওরা এখানে আলোচনার মানে এভাবে হেডলাইন করে, যেভাবে যে এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট। হ্যাঁ, আপনারা তো অবশ্যই রিডিং করবেন, সেই রিডিং এ দেখবেন এই এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট। হ্যাঁ, নন মনিটারি অ্যাসেট বলতে আমরা বলতেছি প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট ইত্যাদি। এই নন মনিটারি অ্যাসেট যখন এক্সচেঞ্জ হয়, তখন আমরা এটাকে কিভাবে ট্রিটমেন্ট করব। তো এই ট্রিটমেন্টের সময় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় কমার্শিয়াল সাবস্টেন্স। তো কমার্শিয়াল সাবস্টেন্স কি, যদি আমরা নাও বুঝি আমাদের অসুবিধা হয় না, কারণ প্রশ্নে দেখা যায় কমার্শিয়াল সাবস্টেন্স প্রশ্নটা বলে দেওয়া থাকে। তাহলে কমার্শিয়াল সাবস্টেন্স যদি থাকে, তখন আমরা একভাবে চিন্তা করব, আর কমার্শিয়াল সাবস্টেন্স যদি না থাকে, তখন আমরা একবার চিন্তা করব। প্রথম প্রশ্ন হলো, আমরা জানতে চাইতেছি নন মনিটারি অ্যাসেটের এক্সচেঞ্জ সম্পর্কে। তার মানে আমাদের প্রথম টার্গেট হলো এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট। নন মনিটারি অ্যাসেট, নন মনিটারি অ্যাসেট বলতে আমরা প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টে বলতেছি। যদি এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট আসে, তখন আমরা দেখব যে কখনো কখনো দেখবো এক্সচেঞ্জে কমার্শিয়াল সাবস্টেন্স থাকে, এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স। প্রশ্ন হলো কমার্শিয়াল সাবস্টেন্স কি, এটা একটা বিষয়। আবার এক্সচেঞ্জের মধ্যে কমার্শিয়াল সাবস্টেন্স টেন্স নাও থাকতে পারে, তাহলে এক্সচেঞ্জ ল্যাক্স কমার্শিয়াল সাবস্টেন্স। একটা হলে থাকতে পারে, আর একটা হলে নাও থাকতে পারে, অভাব। যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে, হ্যাঁ, তখন তখন গেইন লস কে রিকগনাইজ করতে হয়। তাহলে রিকগনাইজ করতে হয় গেইন এন্ড লস। গেইন এন্ড লস, তাহলে আসলে গেইন লস কি, কখন রিকগনাইজ করতে হয়? ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে যখন গেইন হবে, যখন লস হবে, তখন রিকগনাইজ করতে হয়। আর যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, তখন গেইনটাকে ডেফার করতে হয়, ডেফার গেইন। তাহলে গেইন কি এটা আগে বুঝতে হবে, তারপর ডেফার কি এটা বুঝবো। কিন্তু লসটাকে ইমিডিয়েটলি রিকগনাইজ করতে হয়, রিকগনাইজ লস ইমিডিয়েটলি। তাইলে আমরা শিখলাম যে যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে, গেইনটা এবং লসটা ইমিডিয়েটলি রিকগনাইজ করতে হবে। ইমিডিয়েট মানে যখন ট্রানজাকশন হবে তখন রিকগনাইজ করতে হবে। আর যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, তখন গেইনটাকে রিকগনাইজ করব না, ডেফার করব। তাহলে ডেফার কিভাবে করে সেটা আমাদের জানতে হবে। আর লসটাকে আমরা রিকগনাইজ করব। তাহলে এখন প্রশ্ন হলো কমার্শিয়াল সাবস্টেন্স কি। যদিও প্রশ্নে আমাদের প্রয়োজন হবে না কমার্শিয়াল সাবস্টেন্স, প্রশ্ন বলে দেওয়া থাকবে কমার্শিয়াল সাবস্টেন্স আছে বা নাই। তারপরেও আমরা বলি কমার্শিয়াল সাবস্টেন্স হলো, যদি আপনি এক্সচেঞ্জ করেন, দুইটা পক্ষ থাকে, পার্টি এ এবং বি। এই যে এ এবং বি এর ইকোনমিক পজিশন চেঞ্জ হওয়াকে কমার্শিয়াল সাবস্টেন্স বলা হয়। তাদের যদি ইকোনমিক পজিশন চেঞ্জ হয়, ইকোনমিক পজিশন মানে কি, তার ক্যাশ ফ্লো চেঞ্জ হতে পারে বা নানান কিছু চেঞ্জ হতে পারে, তখন আমরা বলবো কমার্শিয়াল সাবস্টেন্স। বাট প্রশ্নের মধ্যে আপনাকে বলে দিবে যে এই ট্রানজাকশন কমার্শিয়াল সাবস্টেন্স আছে,
তাহলে আপনি জার্নাল দেন, এই ট্রানজাকশন কমার্শিয়াল সাবস্টেন্স নাই, তাহলে আপনি জার্নাল দেন। তাহলে আমরা যখন এই অঙ্কগুলো করব, এখন এই একটা অঙ্ক দিয়ে আমাদের সব অঙ্ক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই অঙ্কটা যদি আমরা করি, সেখানে আমরা দেখবো কমার্শিয়াল সাবস্টেন্স থাকলে কিভাবে করব আর না থাকলে কিভাবে করব, এবং এই গেইন লস কিভাবে ক্যালকুলেট করব সেটাও আমরা দেখবো, এবং ডেফার গেইন কিভাবে করে সেটাও আমরা দেখবো। তাহলে রিকোয়ারমেন্ট ওয়ানে কি বলা আছে আমরা একটু দেখি। রিকোয়ারমেন্ট ওয়ান, হ্যাঁ, আমি একটু অঙ্ক দিয়ে করতে চাইতেছি। রিকোয়ারমেন্ট ওয়ান কি দেওয়া আছে? প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য এক্সপেন্স। তার মানে প্রিপেয়ার করতে বলতেছে জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য এক্সপেন্স। জার্নাল এন্ট্রি দিতে বলছে টু রেকর্ড দ্য এক্সপেন্স, একটা এক্সচেঞ্জের জন্য, যে এ বি কে, ধরেন একটা কোম্পানি থেকে একটা ইকুইপমেন্ট পারচেস করলো, পুরান দিয়ে নতুন ক্রয় করলো, এই যে এক্সচেঞ্জ হলো এটাকে জার্নাল দিতে বলছে অন দ্য বুক অফ বোথ কোম্পানি। এই যে প্রশ্নটা কঠিন করে দিয়েছে, দুইটা কোম্পানিরই এন্ট্রি দিতে আপনাকে বলছে, এই যে প্রশ্ন কঠিন হয়ে গেল। এজুম দ্যাট কমার্শিয়াল সাবস্টেন্স, তার মানে ও বলতেছে আপনাকে এজুম করতে হবে যে এই রিকোয়ারমেন্ট ওয়ানে কমার্শিয়াল সাবস্টেন্স আছে। তাহলে আপনাকে এজুম করতে বলতেছে কমার্শিয়াল এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্সেস। তাহলে আমাদের এজুম করতে হইব কমার্শিয়াল সাবস্টেন্স আছে, হ্যাঁ, কমার্শিয়াল সাবস্টেন্স আছে, এটা হলো আমাদের এজুম করতে হবে। যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে, সেক্ষেত্রে দুইটা বই কার কার বই? বি কোম্পানির বই এবং এন কোম্পানির বই। কোথায় পেলাম? এই যে আমরা উপরে একটু পড়ি, বি কোম্পানি এক্সচেঞ্জ ইকুইপমেন্ট ইউজড ইন ইটস ম্যানুফ্যাকচারিং অপারেশন প্লাস টাকা 2000 ইন ক্যাশ ফর সিমিলার ইকুইপমেন্ট ইউজড ইন অপারেশন অফ এন কোম্পানি। তাহলে বি কোম্পানি, ধরে নেন যে আমরা এই বি কোম্পানি এক্সচেঞ্জ করে একটা ইকুইপমেন্ট, অর্থাৎ একটা ইকুইপমেন্টের বদলে একটা ইকুইপমেন্ট এক্সচেঞ্জ করে, যেটা সে ব্যবহার করছে তার ম্যানুফ্যাকচারিং অপারেশনে, প্লাস সে 2000 টাকা দিবে। তাহলে বি কোম্পানি তার ইকুইপমেন্টটা যেটা সে ব্যবহার করছে সেই ইকুইপমেন্টটা দিবে কাউকে, এবং সাথে 2000 টাকা দিবে। কাকে দিবে? এন কে। দিয়ে সে তার কাছ থেকে আবার একটা ইকুইপমেন্ট ক্রয় করবে। তাহলে বি একটা কোম্পানি, এন একটা কোম্পানি। তাহলে কোম্পানি হলো দুইটা, একটা হলো বি কোম্পানি, একটা হলো এন কোম্পানি। বি কোম্পানি তার ইকুইপমেন্ট দিয়ে এন কোম্পানি থেকে একটা ইকুইপমেন্ট নিবে। বি কোম্পানি যখন তাহলে প্রশ্ন হলো এখানে কোম্পানি দুইটা, একটা হলো বি কোম্পানি আর একটা হলো এন কোম্পানি। আমাদের দুইটার বইয়েতেই আমাদের জার্নালটা দিতে হবে, তাই তো বলা আছে, বি কোম্পানি এবং এন কোম্পানি। তো বলতেছে যে বি কোম্পানি ক্যাশ টাকা দিবে 2000 টাকা, এবং সে তার পুরাতন ইকুইপমেন্টটা দিবে, দিয়ে সে এন কোম্পানি থেকে একটা ইকুইপমেন্ট নিবে। তাহলে এন কোম্পানি কি পাবে? এন কোম্পানি পাবে 2000 টাকা পাবে, পাশাপাশি সে বি কোম্পানি ইকুইপমেন্টটা পাবে। তাহলে আমরা দেখি ইকুইপমেন্টের কি অবস্থা। তাহলে আমরা এখন পর্যন্ত আলোচনা পাইলাম বি কোম্পানি এন কোম্পানিতে একটা মেশিন নিবে, তাহলে বি এন কে দিবে, এন বি কে দিবে মেশিন, বি উল্টার 2000 টাকা দিবে ক্যাশ। এই কথাগুলো আবার সাজাইছে এখানে, কিভাবে দিচ্ছে দেখেন। বি কোম্পানি ইকুইপমেন্টের কস্ট মূল্য 28,000 টাকা। কস্ট মূল্য মানে কি? ইকুইপমেন্ট যেদিন পারচেস করছে সেদিনের কস্ট বা ব্যবহার পর্যন্ত কস্ট হলো 28,000 টাকা। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 19,000। এই একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বোঝা যাচ্ছে যেদিন এক্সচেঞ্জ হচ্ছে সেদিন পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 19,000 টাকা। তাহলে আমরা যদি বলি বুক ভ্যালু কত, আমরা জানি বুক ভ্যালু বের করতে হয় কি? বুক ভ্যালু মানে কি? বহিঃমূল্য, যে অ্যাসেটের কস্ট মূল্য থেকে তার এখন পর্যন্ত যে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, অর্থাৎ একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কস্ট থেকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাই হলো বুক ভ্যালু। যেমন আমরা যদি বি কোম্পানির বুক ভ্যালু বের করতে চাই, যে বুক ভ্যালু অফ ইকুইপমেন্ট, তাই না? বুক ভ্যালু অফ ইকুইপমেন্ট, তখন আমরা বলবো কি 28,000 টাকা দিয়ে কস্ট মূল্য, সেটার আজকের দিন পর্যন্ত একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 19,000 টাকা। তো সেই হিসাবে এটার বুক ভ্যালু মানে আজকের দিনে এই অ্যাসেটটার ভ্যালু হওয়া উচিত 9,000 টাকা। আজকের দিনে কিভাবে পেলাম? কস্ট 28,000 টাকা ছিল, এবং আজকের দিনে এটার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 19,000 টাকা, সেই হিসাবে এটার বুক ভ্যালু হবে 9,000 টাকা। ধরেন আপনি এখানে আর কোনো কিছু জানেন না, আপনার কাছে একটা ইকুইপমেন্ট আছে, যে ইকুইপমেন্টটা 28,000 টাকাতে পারচেস করছেন, 19,000 পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ করছেন, আজকের দিনে এটা বই মূল্য 9,000 টাকা। এই অ্যাসেটটা যদি আপনি বিক্রি করেন 11,000 টাকা দিয়ে, তখন আপনি কি বলবেন? যে আমার 2,000 টাকা প্রফিট হয়েছে বা গেইন হয়েছে। আমরা তো প্রফিট বলবো না, আমরা বলবো গেইন। প্রফিট হয় নর্মাল অপারেশন অ্যাক্টিভিটিস থেকে যে বেনিফিট পাওয়া যায় খরচ বাদ দিয়ে, সেটাকে বলে প্রফিট। আর গেইন হয় আপনার যেটা আপনার অ্যাক্টিভিটিস না, অ্যাসেট এক্সচেঞ্জ করা কিন্তু আপনার বিজনেস না, সেখান থেকে যে
আপনার অতিরিক্ত যেটা হয়, আয় হয়, সেটাকে আমরা বলি গেইন। তাহলে এই 9,000 টাকা আপনার বহিমূল্য, এটা যদি আপনি 11,000 টাকা পেতেন তখন আপনি বলতেন 2,000 টাকা আপনার গেইন হয়েছে। এক্সাম্পল শুরু করলাম এই অঙ্কতে। তাহলে আমরা পেলাম 28,000 টাকা কস্ট মূল্য, 19,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আজকের দিনে বহিমূল্য হলো 9,000 টাকা। এবং প্রশ্নে বলে দিছে যে এই 9,000 টাকা হলো তার বহিমূল্য। বলছে এই ইকুইপমেন্টটা আজকের দিনে ফেয়ার ভ্যালু হলো 13,500 টাকা। এই ফেয়ার ভ্যালু বলতে আমরা কি বুঝি? ফেয়ার ভ্যালু বলতে আমরা বুঝি যে এটার বাজার মূল্য, তাই না? এর ফেয়ার ভ্যালু অফ ইকুইপমেন্ট। তার মানে এই ফেয়ার ভ্যালু হলো 13,500 টাকা। এটা দেখে বুঝাইলো আজকের দিনে এই ইকুইপমেন্টটা যদি আমরা বাজারে বিক্রি করি 13,500 টাকা বিক্রি হতে হবে। তাহলে যে ইকুইপমেন্টটা 9,000 টাকা আজকের দিনে বহিমূল্য, সেটা যদি আমরা 13,500 টাকা বিক্রি করতে পারি, সেই দৃষ্টিকোণতে আমরা বলতেই পারি না যে 13,500 মাইনাস 9,000, এই 4,500 টাকা গেইন। কখন গেইন? যখন আমরা ডিসপোজ করব। ডিসপোজ মানে সেল করব। আমরা কি বললাম যে 28,000 টাকার ইকুইপমেন্টের কস্ট মূল্য, সেটা 19,000 টাকা যদি আজকের দিন পর্যন্ত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়, তাহলে 9,000 টাকা বহিমূল্য। কিন্তু এটা বাজারে মূল্য আছে 13,500 টাকা। সেই দৃষ্টিকোণে আমরা বলতে পারি এটা গেইন হইলো 4,500 টাকা। তাহলে আজকের দিনে যদি আমি ইকুইপমেন্টটা ডিসপোজ করি মানে সেল করে ফেলি, তাহলে এটার 4,500 টাকা হবে আমার গেইন। 4,500 টাকা হবে আমার গেইন। 4,500 টাকা আমার গেইন। এখন প্রশ্ন হলো, তাহলে আমার গেইনটা আমি কিভাবে গেইন লস বের করলাম? যে আমরা তো বলছি গেইন এবং লস বের করতে হবে। তাহলে গেইনটা কিভাবে বের করলাম? যে আমার বুক ভ্যালু যাহা আছে, বাজার মূল্য যদি তার চেয়ে বেশি হয় তাহলে গেইন, আর কম হলে লস। আর প্রশ্ন যদি ফেয়ার ভ্যালু দেয়া না থাকে তখন আমরা অন্য প্রক্রিয়া যাব, দেখবো। যেহেতু প্রশ্নে ফেয়ার ভ্যালু দেয়া আছে, তখন আমরা বুক ভ্যালু এবং ফেয়ার ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে আমরা বলবো গেইন হলো 4,500 টাকা। গেইন হলো 4,500 টাকা। তাহলে এই জিনিসটারে আমরা কি জার্নাল কিভাবে করতে পারি? আমরা নিশ্চয়ই, যারা জার্নাল জানেন তারা জানেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। আমরা যখন ইকুইপমেন্ট পারচেস করি তখন লিখি ইকুইপমেন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। সেই ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনকে আমরা লিখি, প্রতি বছর যখন ডেপ্রিসিয়েশন চার্জ করি তখন লিখি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অর্থাৎ আমরা সরাসরি ইকুইপমেন্টকে ক্রেডিট করি না। কিন্তু যখন আমরা ব্যালেন্স শিটে লিখি তখন আমরা লিখি ইকুইপমেন্ট কস্ট মূল্য, ওই যে প্রথম দিন যেটা ডেবিট করছিলাম, আর এখন পর্যন্ত যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে সেটাকে লেস করে আমরা বহিঃমূল্য দেখাই। তার মানে কি? তার মানে ইকুইপমেন্ট যেটা ডেবিট আছে সে ডেবিটের জায়গায় ডেবিট পড়ে রইলো, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রতি বছর বছর আমার এটা কি হলো, একটা ক্রেডিট আইটেম তৈরি হলো। অর্থাৎ সরাসরি ইকুইপমেন্ট মাইনাস হলো না। যখন আপনি একটা অ্যাসেট সেল করবেন বা ডিসপোজ করবেন, মানে এটাকে ক্লোজ করে দেবেন, তখন ওই যে ইকুইপমেন্ট প্রতি বছর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করলেন, ওই অ্যাকুমুলেশন ক্রেডিটটাকে তখন কি করতে হয়? ডেবিট করতে হয়। না বুঝলে বলবেন, হ্যাঁ? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হয়। এবং যে অ্যাসেটটাকে আপনি এতদিন ডেবিট করে রাখছিলেন ইকুইপমেন্ট, সেই অ্যাসেটটাকে এখন এসে সেই অ্যাসেটটাকে আপনি ক্রেডিট করে দেবেন। যেমন এইখানে ইকুইপমেন্ট 28,000 টাকা ডেবিট ছিল, এখন আমি বলতেছি এই 28,000 টাকা পুরোটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ ক্রেডিট হয়ে গেল। এবং এখন পর্যন্ত 19,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা ক্রেডিট আইটেম, ক্রেডিট ছিল, এটাকে ডেবিট করে দিলাম। তাহলে কি হলো? 19,000 ডেবিট হয়ে গেল, যেটা ক্রেডিট ছিল, 28,000 ডেবিট ছিল, ক্রেডিট হয়ে গেল। এই যে মাঝখানে পার্থক্যটা, এটা ইনডিরেক্টলি বোঝায় এটাই বুক ভ্যালু। এর বাইরে আমরা কিন্তু দেখেন বি কোম্পানির কাজ করতেছি। এর বাইরে বি কোম্পানির আমরা জানি কি, সে ক্যাশ দিয়েছে 2,000 টাকা, এই যে ক্যাশ গিভেন আপ 2,000 টাকা। তার মানে কি, সে শুধু ইকুইপমেন্ট দেয় না, সে ক্যাশ ক্রেডিট করছে 2,000 টাকা। তাহলে আমরা ক্যাশও ক্রেডিট লিখি 2,000 টাকা। এবং আমরা অলরেডি ক্যালকুলেশন করে দেখলাম, শুধু ক্যাশ ক্রেডিট না, এখানে সে একটা গেইন করছে। তাহলে গেইন অন ডিসপোজাল, এবং গেইন হলে আমরা এটা কি বলবো? এটা গেইন হলে রিকগনাইজ করবো। কেন রিকগনাইজ করব? কারণ আমরা বলছি কমার্শিয়াল সাবস্টেন্স থাকলেই আমরা ওই গেইনটাকে সাথে সাথে রিকগনাইজ করি। তাহলে গেইনটাকে, ক্রেডিটটাকে আমরা রিকগনাইজ করবো যে গেইন ক্রেডিট 4,500 টাকা। তাহলে 4,500 টাকা গেইন ক্রেডিট করলাম। তাহলে আমরা একদিকে দেখলাম কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 19,000, আর ক্রেডিটে মোট হইলো কত আমাদের 34,500 টাকা। তার মানে এখনো বাকি অ্যামাউন্ট আমরা লিখি নাই। এই জিনিসগুলো একটু চিন্তা করেন একটা মিনিট, হ্যাঁ? এই যে যা যা বললাম, এটা কিন্তু বুঝতে হবে এই জায়গাটা, হ্যাঁ?
একটু চিন্তা করেন, 1 মিনিট, 1 মিনিট সময় দিলাম। এই যে যতটুকু করলাম, আমি একটু প্রশ্ন করবো সবাইকে। হলো কথা তোদের শেষ? ঠিক। হুম, জি ভাই। কি করতে বললো নাসির? না, এখন যে নাসির ভাইয়ের সাথে এই সিদ্ধান্ত নিয়েছি যে রুগীর আপাতত 1 মাসের ওষুধ দিয়ে ওনাকে মাইন্ডসেট এভাবে দিয়ে দিব যে আপনি কোনো সমস্যা নাই, আপনি সুস্থ, আপনি বাড়িতে চলে যান, হাঁটাচলা করেন, খাওয়া দাওয়া করেন, রাইট, আর কোনো সমস্যা নেই, আপনি অসুস্থ, আপনি সুস্থ মানুষ। এই রাইট। মাইন্ডসেট দিয়ে আর খাওয়া দাওয়া একটু ভালো করে করাইলে বস যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু কেনা টেনা লাগবে এগুলো আমরা কার যেভাবে করানো যায় ওগুলোর ব্যবস্থা। যা করে দেখো, ও যে ফল ফ্রুট লাগে, যা লাগে কিনে দেবো না। ঠিক আছে, আমি তাই বললো। আর আমি ব্যবস্থা করে দেবো। আমি বলছি যে 1 মাসের ওষুধ কিনে আপাতত বাড়িতে পাঠাই একটু ভিটামিন টিটামিন দিয়া, ওই যে স্যারেরা বলে একটু ভিটামিন টিটামিন কিছু দিয়ে টিয়ে দিতে। তুই ওই ওষুধ দিয়েও কিনা দে, সমস্যা নেই, ওষুধ দিয়ে কিনা দে, টাকা লাগলে আমি দিব টাকা। ঠিক আছে, ওইভাবেই আমি ওনাকে mindset দিই, আপনি কোনো অসুস্থ না, সুস্থ মানুষ, এটা আমরা 1 মাস অবজারভেশনের জন্য ওনাকে বাড়িতে ওষুধ টষুধ কিন না, যে আপনি সুস্থ মানুষ, প্রয়োজনে দুজনে ধীরে ধীরে হাঁটাইবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করাবেন, এই enough, আর কিছু হবে না। রাইট, উনি মাথা থেকে মাইন্ডসেট ঝেড়ে দিবেন ঠিক যে আছে, আমি ভালো আছি, সুস্থ আছি। ঠিক। 1 মাস পরে যদি দেখি যে কোনো উন্নতি নাই, অবনতি নাই, সেই ক্ষেত্রে প্রয়োজনে আমরা ঢাকায় আইনা যে পরীক্ষা নিরীক্ষা দিছে, পরীক্ষা নিরীক্ষা গুলো করাইয়া পরবর্তীতে ঠিক ঠিক আছে, ঠিক আছে ইমরান, তাহলে ঠিক আছে তাহলে, হ্যাঁ? একটা মাস অবজারভেশনে থাকে, তারপর অবস্থান দেখতে পারবো আর কি হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে, 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 থ্যাংক ইউ। ওকে, আসসালাম। কথা কও ওই জন্য ডাক্তার। কাকা, আসসালামু আলাইকুম কাকা, আমি ইমরানের সাথে আমার কথা হয়েছে, ইমরানের সাথে কথা হয়েছে, আমার কয়েকবারই কথা হয়েছে, একটু আগেও কথা হয়েছে, আমি নাসির ইমরান মিললেও কথা বলছি, ইমরানের সাথে আমার আলাদাও কথা হয়েছে। তো আসলে তো তা দেখতেছি মেয়েটা আসলে মানসিক সমস্যা আছে, যে আমার মনে হয় রোগ আছে, এরকম একটা চিন্তা করতেছে আর কি। হ্যাঁ, তো এখন শেষ সিদ্ধান্ত হয়েছে, নাসির আর ও মিল্লা পরামর্শ করছে, আমারও জানাইলো, আমি আর নাসির মিল্লা আমি বলছি তোরা পরামর্শ কর, আমি একটু ব্যস্ত আছি, যে এখন আপাতত ওষুধ টষুধ দিয়ে বাড়িতে পাঠায় দেখ। আমি বলছি ফল ফ্রুট যা ওষুধ লাগে কিনে পাঠায় দিতে, ফ্রুটস লাগবে ফ্রুটস আমরা কিনে দেবো, সমস্যা নাই। ও আগে ফিজিক্যালি নিজের ফিট পাবো, 1 মাস এভাবে অবজার্ভ করো। হ্যাঁ, সরি, অডিও অন ছিল, হ্যাঁ? আচ্ছা, এখন তাহলে আম, শুনতেছেন আমার কথা? অডিও দিয়ে অন ছিল, আমি তো খেয়াল করি নাই। আচ্ছা, তাহলে এই জায়গাটা কি সবাই বুঝছি আমরা, এই জায়গাটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মুর্তজা আলম ভাই, আপনি বুঝতে পারছেন এটা, এই জায়গাটা? এতক্ষণ মধ্যে যা বুঝাইছি, হ্যাঁ, এই যে অ্যাক্সেসটা বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে আমাকে বলতে হবে, নাহলে আমি, কারণ এই জিনিসটা আমার মনে হচ্ছে জটিলতা তৈরি করে, এই জন্য আমি বলতেছি। তাহলে আমরা কি করলাম, বি কোম্পানির সিচুয়েশন দেখলাম, যে ইকুইপমেন্ট রিপ্রেজেন্ট ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট, আর সেই ক্যাশ টাকা যা দিল আর গেইনটা, তার মানে গেইনটা বের করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এই যে এখন তাহলে আমরা ক্রেডিট দিক পেয়ে গেলাম। আসলে বি কোম্পানি এই যে সে তার পুরনো ইকুইপমেন্ট দিয়ে এন কোম্পানির কাছ থেকে কি পাইছে সেটা তো দেখতে হবে। বি কোম্পানি সে তার পুরনো ইকুইপমেন্ট দিবে, দিয়ে এবং সাথে 2,000 টাকা দিবে, দিয়ে এন কোম্পানিতে তো সে কিছু না কিছু পাবে। কি পাবে সেটা দেখেন, এন কোম্পানির একটা অ্যাসেট আছে, সে অ্যাসেটের মূল্য 28,000 টাকা, এবং সেটা আজকের দিন পর্যন্ত সেটার আবার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা, 10,000 টাকা। তাহলে এন কোম্পানির কাছে যে অ্যাসেটটা আছে 28,000 টাকা, সেটার আজকের দিন পর্যন্ত একুমুলেটেড 10,000 টাকা, তার মানে 18,000 টাকা। বাকি 18,000 টাকা হইলো তার বুক ভ্যালু, বাকি 18,000 টাকা হলো তার বুক ভ্যালু। এবং বলা আছে এই যে তারা 18,000 টাকার মধ্যে 15,500 টাকা ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু মানে কি, আমরা বলছি ফেয়ার ভ্যালু মানে সেই ভ্যালু যেটা মার্কেট ভ্যালু আমরা ধরে নিতে পারি। তার মানে মার্কেট ভ্যালু হলো 15,500 টাকা। তাহলে সেই হিসাবে আপনি যখন বি কোম্পানি যখন এন কোম্পানি থেকে এটা পার্চেস করবেন, সে তো মার্কেট ভ্যালুর বেশি জিনিসপত্র দিবে না, তার বহিমূল্য যত টাকায় থাকুক না কেন। তার মানে কি, তার মানে বি কোম্পানি চিন্তা করবে যে ভাই আমরা এটা মার্কেট ভ্যালু 15,500, তার মানে আমরা 15,500 টাকা এটা মূল্য ধরবো। তাহলে 15,500 টাকা মূল্য ধরলে আমি এই 15,500-র মধ্যে আপনাকে অলরেডি 2,000 টাকা আমি ক্যাশ দিব স্বাভাবিকভাবে। তাহলে আমরা এইভাবে প্রথম বলি, তাহলে আমরা 15,500 টাকা এটা মূল্য ধরবো। তার মানে কি,
আমরা ধরে নেবো বি কোম্পানি ধরে নেবো এন কোম্পানির যে অ্যাসেটটা আছে পুরান অ্যাসেট, এটা বাজার মূল্য যেহেতু 15,500, তার মানে না তার কাছে আমি যে অ্যাসেটটা পেলাম এটা মূল্য হলো 15,500 টাকা। তার মানে কি ইকুইপমেন্ট যেটা আমি পেলাম মানে নিউ, সেটার মূল নিউ ডেবিট হলো 15,500 টাকা। তখন দেখবেন এই দুইটার যোগফল 34,500, এই দুইটার যোগফল 34,500 মিলে যাবে। এটা হলো বি কোম্পানির। এবং কোন সিচুয়েশন? যখন কমার্শিয়াল সাবস্টেন্স থাকবে, যখন কমার্শিয়ালি সাবস্টেন্স থাকবে। এই কাজটাই যদি এন কোম্পানির ক্ষেত্রে হয়, আমরা তো করলাম বি কোম্পানি, যদি এন কোম্পানির ক্ষেত্রে হয়, এখন আমরা এন কোম্পানি হয়ে যাই। এন কোম্পানি হয়ে যাওয়া মানে কি, এই ইকুইপমেন্ট ডেবিট যে 28,000 টাকা ছিল, এখন আমরা বলবো সেই ইকুইপমেন্টটাকে আমরা আবার ক্রেডিট করব। এটা কিন্তু এন কোম্পানির ইকুইপমেন্ট, অ্যামাউন্ট মিলে গেলে ইকুইপমেন্ট ক্রেডিট এন কোম্পানির। কোনটা? ওল্ড ইকুইপমেন্ট, ওল্ড লিখে রাখি, হ্যাঁ, 28,000 টাকা, 28,000 টাকা। অন্যদিকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আছে? ডেবিট। ক্রেডিট আছে 10,000 টাকা। তো আমরা অলরেডি জানি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন তখন কি করতে হবে? ডেবিট করতে হবে। যেটা ক্রেডিট ছিল এটাকে ডেবিট করে ফেলতে হবে। কত টাকা? 10,000 টাকা। তাহলে ডেবিট করলাম 10,000 টাকা। এটার অর্থ আমরা পাইলাম মাঝখানে যে পার্থক্যটা আছে 18,000 টাকা, সেই 18,000 টাকাকে আমরা বলবো বুক ভ্যালু। তাহলে আমরা তখন এই ঠিক আগের মতনই আবার করি, এই যে বুক ভ্যালু ঠিক আগে যে কাজটা করছিলাম, হ্যাঁ, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ করতেছে। কি করতেছিলাম আগে? আগে বুক ভ্যালু ছিল কত টাকা? 28,000 মাইনাস 19,000। এখন 19,000-এর বদলে হবে 28,000 মাইনাস 10,000, কারণ আমাদের এন কোম্পানি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 10,000। তাহলে 18,000 টাকা হইলো তার বুক ভ্যালু। আর ফেয়ার ভ্যালু প্রশ্নে বলে দেওয়া আছে, এই ফেয়ার ভ্যালু কত? তার 15,500। তাহলে আমরা এখন আমরা লিখি 15,500। তাহলে 18,000 টাকা যেটা বুক ভ্যালু, সেটা বাজার মূল্য 15,500। তাহলে এন কোম্পানির জন্য এটা কি গেইন না হয়ে এটা কি হয়ে যাবে? তার জন্য লস। যে সে যদি ডিসপোজ করে তাহলে তার লস হবে 2,500 টাকা। তাহলে বি কোম্পানির জন্য যেটা গেইন, এন এর জন্য সেটা লস। এবং লস মানে ডেবিট, গেইন মানে ক্রেডিট। তাই এবং আমরা জানি যেহেতু কমার্শিয়াল সাবস্টেন্স আছে, এবং তার মানে কি গেইন এবং লস দুইটাকেই লিখতে হবে। লিখা মানে কি, এই যে লস অন ডিসপোজাল অফ ইকুইপমেন্ট, আগে যে এটা কি হবে? ডেবিট হবে। কত টাকা? 2,500 টাকা। তাহলে আমরা কি দেখলাম? যে গেইন হইলো সাথে সাথে রিকগনাইজ, লস হইলো সাথে সাথে রিকগনাইজ। এখন এন কোম্পানি প্রথম তার কি করলো? তার মানে যে কোম্পানি যে জিনিসটা সে দিবে সেটা গেইন লস আগে লিখে ফেলবে। লিখার পরে দেখবেন তার দুইটি মিলবে না। না মিলার কারণ কি? এন কোম্পানি তো এই ইকুইপমেন্টের বদলে কিছু জিনিস পাইছে। কি পাবে? সে ক্যাশ টাকা পাবে। ক্যাশ টাকা পাবে, নিশ্চয়ই মনে আছে, ক্যাশ ডেবিট হবে 2,000 টাকা। তার মানে কি? সে ক্যাশ টাকা পাবে। অন্যদিকে সে একটা ইকুইপমেন্ট পাবে, যে ইকুইপমেন্টটার বাজার মূল্য 13,500 টাকা। এই যে বাজার মূল্য 13,500 মানে কি, আমরা সে যে ইকুইপমেন্টটা পাবে এন কোম্পানি পাবে বি কোম্পানিতে একটা ইকুইপমেন্ট যেটা বাজার মূল্য 13,500। তার মানে সে ধরে নিবে সে একটা নতুন ইকুইপমেন্ট পাচ্ছে, সেটার ইকুইপমেন্ট হলো 13,500 টাকা। আগের অঙ্ক কিন্তু আমরা 15,500 লিখছিলাম, হ্যাঁ। তখন সে বলবে ইকুইপমেন্ট ডেবিট, নিউ লিখে দিলাম এত। দেখবেন সবগুলো যোগ করলে এই যে 28,000 টাকা হয়ে যাবে। তাহলে এটা করবে এন কোম্পানি যখন কমার্শিয়াল সাবস্টেন্স থাকবে। আমি একটু পরে প্রশ্ন নিব এখান থেকে, হ্যাঁ? এই জিনিসটাই যদি রিকোয়ারমেন্ট 2 তে হয়, যে আমরা সেকেন্ড রিকোয়ারমেন্ট করি, সেকেন্ড রিকোয়ারমেন্টে কি বলছে? সেম জিনিস, শুধু বলছে কমার্শিয়াল সাবস্টেন্স একটাতে থাকবে আর একটাতে কমার্শিয়াল সাবস্টেন্স থাকবে না, এইটুকু পার্থক্য। যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, ল্যাগ থাকে, তখন এই বি কোম্পানি এবং এন কোম্পানির এই ট্রানজাকশনে কি চেঞ্জ আসবে দেখেন আমরা। উপরে যেটা কমার্শিয়াল সাবস্টেন্স আছে, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে এই জায়গাতে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে পড়েন। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, এই যে জিনিসটা যা আমরা করলাম, কমার্শিয়াল সাবস্টেন্স থাকলে গেইন এবং লস রিকগনাইজ হবে, আর কমার্শিয়াল সাবস্টেন্স না থাকলে লস রিকগনাইজ হবে, গেইন রিকগনাইজ হবে না। লস রিকগনাইজ হবে, গেইন রিকগনাইজ হবে না। যদি তার মানে কি, গেইনে চেঞ্জ আসবে আর লসে কোনো চেঞ্জ আসবে না। লসে চেঞ্জ আসবে না, এটার অর্থ হলো কি, এই যে এইখানে এন কোম্পানির যাহা যাহা এন্ট্রি করছি তাহা তাহাই হুবু আপনি চাইলে লিখতে পারেন। কারণ কি, লস রিকগনাইজ এখানে হবে, তার মানে কি লস দুই অবস্থায় রিকগনাইজ হইতেছে। তার মানে কি, যেহেতু কমার্শিয়াল সাবস্টেন্স থাকলে গেইন এবং লস রিকগনাইজ হয়, কমার্শিয়াল সাবস্টেন্স না থাকলে শুধু লস রিকগনাইজ হবে ইমিডিয়েটলি সাথে সাথে। এই জন্য এই এন্ট্রিটা কিন্তু সেম, দেখেন সেম।
কোথাও চেঞ্জ নাই। তাহলে চেঞ্জটা আসবে কোথায়? চেঞ্জটা আসবে গেইনে। যেহেতু প্রথমটাতে গেইন রিকগনাইজ হবে না, তখন আমরা কি বলছিলাম? তাহলে আবার লিখি, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট কত হাজার টাকা? 19,000 টাকা। একটু মনে করে দেখেন, বলছিলাম 19,000 টাকা। অন্যদিকে ইকুইপমেন্ট ক্রেডিট করছিলাম, এই যে ইকুইপমেন্ট ক্রেডিট করছিলাম 28,000 টাকা, এবং ক্যাশ দিয়েছিলাম 2,000 টাকা। এবং আমাদের একটা লস গেইন হয়েছিল 4,500 টাকা। আমরা বলছি যেটা কমার্শিয়াল সাবস্টেন্স না থাকবে এই গেইনটাকে আমরা রিকগনাইজ করব না। রিকগনাইজ করব না, এটার অর্থ হলো গেইন হিসাবে লিখবই না, অর্থাৎ গেইন শব্দটাই লিখবো না। এই গেইন শব্দটা না লিখার কারণে কি ঘটনাটা ঘটে, যেমন এখানে কিন্তু আমরা গেইন 4,500 টাকা ক্রেডিট করব না। এই গেইন 4,500 টাকা ক্রেডিট না করে তখন এই গেইনটাকে ডেফার করা মানে পরবর্তীতে এটা কিছু একটা করবা, এই মুহূর্তে এটা ডেফার করা, পোস্টপোন টাইপের করা। এটা করার অর্থ হইলো তখন এটা আপনি কাজটা করবেন কোথায়? আপনি যে ইকুইপমেন্টটা পারচেস করছিলেন, এই যে নতুন ইকুইপমেন্ট নিউ ডেবিট 15,500 টাকা, 15,500 টাকা, তখন এই 15,500 টাকা থেকে আপনি বলবেন যে 15,500 টাকার আমি একটা ইকুইপমেন্ট পাইছিলাম, কিন্তু যেহেতু আমার গেইন আমি রিকগনাইজ করব না, তার মানে এই 15,500 টাকা থেকে 4,500 টাকা কমাই দিচ্ছি। তাহলে আমরা গেইনটাকে ডেফার করতেছি। গেইনটা আমরা কোথায় হয়? গেইন হয় কখন? গেইন হয় যে আপনি 10 টাকার বিনিময়ে 12 টাকা জিনিস পেলেন, অত 2 টাকা যেটা বেশি পেলেন। এখন আপনি বলতেছেন এই গেইনটাকে লিখবেন না, তার মানে 2 টাকা যেটা বেশি পাইছেন 12 টাকা, এখন এই 2 থেকে 12 থেকে 2 মাইনাস করে দেন, অর্থাৎ আপনি 10 টাকাকে দেখান আপনি পাইছেন। এই জন্য ইকুইপমেন্ট নিউ থেকে 4,500 টাকা মাইনাস করে দেবেন। মাইনাস করে দিলে দেখেন এইবার দুই পাশ মিলে যাবে, 30,000 30,000। এই হইলো যদি ল্যাক অফ কমার্শিয়াল সাবস্টেন্স ল্যাক থাকে তখন এইভাবে করতে হয়। তাহলে আমরা দেখলাম যে কমার্শিয়াল সাবস্টেন্স থাকা এবং না থাকার জন্য গেইনের চেঞ্জ আসে, লসে কোনো চেঞ্জ আসে না। এই অঙ্কটা কমার্শিয়াল ল্যাক অফ এক্সচেঞ্জের ম্যাথ। বলেন কারো প্রবলেম আছে কিনা? খুব সিম্পলি বুঝাইছি, কোনো ধরনের পেঁচাই নেই। স্যার শেষের বিষয়টা আরেকবার বলা যাবেন? কোনটা? স্যার শেষের যেটা বললেন, আচ্ছা 30,000 যে। আচ্ছা, এটা বলতেছে অন্য কারো কোনোটাতে প্রবলেম বুঝি নাকি দেখাবো। এর আগে আমি একবার আপনার সাথে শেয়ার করছিলাম যে কাইসের বই দেখে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে কাইসের বইতে বলা ছিল যে যখন ল্যাক অফ সাবস্টেন্স হবে তখন হচ্ছে গেইন লস কোনোটাই আসবে না। আর কেউ যখন করতে যাবে ম্যানুয়াল দেখে করতে গেলেও কিন্তু সেম প্রবলেমে পড়বে। তো এখানে তো মানে থিওরিটিক্যাল ডিসকাশনে তখন কি বলছিলাম মনে হয়? থিওরিটিক্যাল ডিসকাশন বলা আছে একবার স্পষ্ট করে গেইন লসের ব্যাপারে, কি বলছিলাম মনে নাই তখন? হ্যাঁ, কাইসের বইতে বলা আছে যেটা যে যখন হচ্ছে কমার্শিয়াল সাবস্টেন্স থাকবে না তখন হচ্ছে গেইন লস কোনোটাই আসবে না। আচ্ছা, কমার্শিয়াল এবং সাবস্টেন্স কাইসের থাকবে বইয়ে না, গেইন লস কোনটা থাকবে না, কিন্তু ইতে বলা আছে লস রিকগনাইজ হবে। হ্যাঁ বলছিলেন আপনি এরকম একটা। হ্যাঁ, এবং প্রত্যেকটা হচ্ছে কি করি সলিউশনে কিন্তু লস গুলাকে দেখায় না। আচ্ছা, আর অন্যরা করতে গেলে এটা একটু প্রবলেমও পড়বে। এখানে বলো তাহলে সলিউশন কি? তখন কি বলছিলেন সলিউশন? আপনাদের কোশ্চেন সলিউশন হলো আমাদের আইএসসি কি বলা আছে নাকি? হ্যাঁ, আইএসসি কি বলা আছে দেখছিলেন, মনে আছে? আইএসএ বলা আছে লসটা রিকগনাইজ হবে, গেইনটা হবে না। কিন্তু কাইসের বইতে আমি আপনাকে টেস্ট মানে সহ আইএসসি ছবি বইতে পাঠাইছি। কি বললো সেটা আমরা দেখবো না। যদি আইএসএ বলা থাকে, আমরা যেভাবে বলছি এটা হলো আইএস অনুযায়ী, তাহলে সেটাই করবো। লাকিয়াপু যেটা বলতেছে যে সলিউশন দেখলে বিভ্রান্ত হওয়ার চান্স আছে, যে সলিউশনে শুধু গেইন লস সলিউশন দিতে। না, মানে কাইসের বইটা যখন রিডিং করবে তখন তো সবাই একটু কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা যেটা ইন্টারেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে আমরা সেটাই ফলো করবো আর কি। হ্যাঁ, যেটা ইন্টারেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে আর কি, সে অনুযায়ী আমরা যেভাবে এতক্ষণ আলোচনা করছি সেভাবেই করবো আর কি। বুঝতে পারছেন? যেহেতু আইএসএ এটা বলা আছে, ঠিক আছে। কিন্তু আমার কাছে যে বইটা আছে থার্ড এডিশন, ওইখানে তো আমি দেখলাম যে এইভাবেই করছে, আমি যেভাবে আলোচনা করলাম। আচ্ছা, আমাদের তো থার্ড এডিশন। আমার কাছে যেটা আছে সেখানেও দেখলাম এটা আলোচনা আছে। আচ্ছা, মোহনা যেটা বললেন, লাকিয়াপু যেটা বলতে চাইতেছে সেটা হলো এই যে আমরা যে প্রথম যে রুলসটা বললাম, এক্সারসাইজ কমার্শিয়াল সাবস্টেন্স যদি
থাকে না থাকে, তাহলে এখানে এখানে কি বলছি যে কমার্শিয়াল সাবস্টেন্স যদি ল্যাক হয় তাহলে গেইনটাকে পরে রিকগনাইজ করবো, মানে ডেফার করবো, মানে মাইনাস করে দিব, আর লসটাকে ইমিডিয়েটলি রিকগনাইজ করবো। কিন্তু উনি বললো যে এই যে এই কথাটা, এই থাম্ব রুলটা আমরা কোথায় পাইছি? এই যে দেখেন, এই যে কমার্শিয়াল সাবস্টেন্স থাকা না থাকা, এইখানে এই কথাটা লেখা আছে। এই যে যদি কমার্শিয়াল সাবস্টেন্স ল্যাক থাকে, ও এখানে আবার ডেফার গেইন এন্ড লস বলা আছে। আচ্ছা, এই বইটাতে ডেফার গেইন এন্ড লস বলা আছে, কিন্তু আমার কাছে যে বইটা আছে ওইখানে কিন্তু রিকগনাইজ লস দেয়া আছে। এখানে মনে হয় এডিশনগত কোনো ইস্যু আছে, বুঝছেন? হ্যাঁ, আমার কাছে এটাই আছে, আমি এটার কথাই বলছিলাম, আর আপনাকে না, ছবিও এই যে আমার কাছে যেটা আছে না, মানে আমি যেটা পড়ছি সেটা গেইন লস দুইটা দেয়া আছে। তাহলে এটা আইএস থেকে স্পষ্ট করে উত্তরটা নিতে হবে। কি বলছিলাম তখন লাগবে কতবার আইএস থেকে? আপনি বলছিলেন যে আইএস থেকে জানাবেন, কিন্তু সবার যেহেতু এটাই ছিল যে লসটা আসছে, যার কারণে পরে ওটা নিয়ে অতটা একটা ঘাটাঘাটি করি নাই। আর করা হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু জেনে নিবেন। হ্যাঁ, আচ্ছা আমরা ধরে নিলাম এখন আমরা যা বলছি তাই রাইট নাকি? আমরা এটা ধরে নিলাম, কারণ ক্যালকুলেশন বুঝলে পরের শব্দটা 30 সেকেন্ডের ব্যাপার, তাই না? আমরা যেটা বুঝছি সেটা আমরা বলি। তো সেই অনুযায়ী যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে তখন আমরা বলছি লসটাকে রিকগনাইজ ইমিডিয়েটলি করবো। যদি আমরা বলি না লসটাকে রিকগনাইজ করবো না, জাস্ট লসটা থেকে এটা উঠে যাবে, আর কিচ্ছু পার্থক্য হবে না। বুঝতে পারছেন? আর কিছু পার্থক্য হবে না। লস ইমিডিয়েটলি রিকগনাইজ হওয়াটাই লজিক্যাল, কারণ আমরা জানি আমরা লসটাকে সবসময় ইমিডিয়েটলি রিকগনাইজ করি। হ্যাঁ, আমাদের রক্ষণশীলতার নীতি বা যে কোনো কারণে, তাই না? এটা আমরা সবসময় জানি, এটাই কিন্তু হওয়া উচিত। হ্যাঁ, তো যেহেতু এই যে সফট কপি যেটা এখানে এটা দেখাচ্ছে, আর আমার কাছে যেটা আছে হার্ড কপি সেখানে আবার অন্যটা দেখাচ্ছে, তো এটার একটা নিশ্চয়ই সলিউশন দেওয়া দরকার। সলিউশনটা দিতে হবে, আপনার মনে করে নেবেন, আমার কাছে না দিলেও পরের ক্লাসে জিজ্ঞাসা করবেন। তো গেইনটা যদি ডেফার করি তখন কিভাবে করবো, যেটা মোহনে জিজ্ঞাসা করলো। প্রথমে আমরা কি করে নিব, একুমুলেট ডেপ্রিসিয়েশন যেটা ক্রেডিট ছিল এটা ডেবিট করে নিব, ইকুইপমেন্ট যেটা ডেবিট ছিল ক্রেডিট করে নিব। এটা হলো একবারে আগের মতনই। তাহলে আমরা পেয়ে গেলাম কি আমাদের বুক ভ্যালু। তারপরে আমরা যে ক্যাশ টাকাটা দিলাম। এরপরে হওয়া উচিত ছিল আমি যে 4,500 টাকা গেইন করছি, এই গেইনটা এখানে লেখা উচিত ছিল গেইনটা ক্রেডিট 4,500 টাকা, এবং আমি তার কাছে যে ইকুইপমেন্টটা পাইছি সেই ইকুইপমেন্টের কিন্তু ফেয়ার ভ্যালু ছিল 15,500 টাকা। এই যে 15,000 টাকা, তার মানে কি ইকুইপমেন্ট ডেবিট হওয়া উচিত 15,500 টাকা। আমরা বলছি যখন কমার্শিয়াল সাবস্টেন্স থাকে তখন এই ইকুইপমেন্ট যাহা ডেবিট হওয়া উচিত তাই থাকবে, গেইন যেভাবে হওয়া উচিত সেভাবে হবে। কিন্তু যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে তখন এই গেইনটাকে আমরা রিকগনাইজ করবো না, তার মানে কি গেইনটা কমাই দিব, 4,500 টাকা থাকবে না। এখন এই 4,500 টাকা না থাকে তখন আমরা এই 15,500 যেটা তার কাছে ফেয়ার ভ্যালু পাইছিলাম 15,500 টাকা ইকুইপমেন্ট, সেই 15,500 থেকে 4,500 টাকা তখন আমরা মাইনাস করে দেবো। এটাকেই বলা হচ্ছে ডেফার করে। এই যে 15,500 টাকাতে এই যে তখন আমরা এই 15,500 থেকে 4,500 মাইনাস করেছি। লজিক কি? লজিক হলো আমি বলছিলাম যে 10 টাকার বিনিময়ে যদি আপনি 12 টাকা পান, আপনি কখন বলবেন 2 টাকা গেইন হয়েছে। এখন আমরা বলতেছি আপনি গেইন লিখতে পারবেন না, তখন আপনি বলবেন ভাই আমি তো 10 টাকা দিছি, এটা সত্যি তো 10 টাকা ক্রেডিট, আমি তো গেইন লিখতে পারবো না। তাহলে আমি তো যদি গেইন লিখতে পারতাম তখন লিখতাম ক্যাশ 10 টাকা ক্রেডিট, ইকুইপমেন্ট ডেবিট 15 টাকা, 12 টাকা, 2 টাকা গেইন। কিন্তু আমি 10 টাকা বিনিময়ে 12 টাকা পাওয়া সত্ত্বেও আমি গেইন লিখতে পারবো না, রেফার করতে হবে, রিকগনাইজ করবো না। তখন আমরা বলবো ক্যাশ ক্রেডিট 10,000 টাকা, গেইন তো লিখতে পারবো না, তার মানে ডেবিটে থাকতে হবে তো 10,000, 12,000 থাকতে পারবে না। তখন আপনি কি করবেন, ওই 12,000 টাকা যে ইকুইপমেন্ট পেলেন এটাকে ডেবিট করার কথা, ওইখানে 12 থেকে আপনি 2 মাইনাস করে দেবেন, যেটা গেইনটাকে মাইনাস করে দেবেন। এই কাজটাই এখানে করা হয়েছে। 15,500 টাকার ইকুইপমেন্ট থেকে 4,500 টাকা মাইনাস করে দেওয়া হয়েছে। মোহনা, ক্লিয়ার কিনা? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এই হলো এক্সচেঞ্জ অফ কমার্শিয়াল সাবস্টেন্স। চার শেষ। এই হলো মোটামুটি ম্যাথ। তবে আমাদের আর আপনার ক্লাস প্র্যাকটিস নাম্বার 5টা একটু নিজে করার চেষ্টা করবেন। এটা আমরা পরের ক্লাসে শুরুতে আমরা অল্প সময় আলোচনা করব। তাহলে পরের ক্লাসে আজকে আর আমরা না আলোচনা করি, চার্জও শেষ। আমরা পরের ক্লাস হোপফুলি শুক্রবার নিব ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা শুরু করব যে এই এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেটের এই সলিউশনটা উইথ রেফারেন্স দেওয়ার জন্য, এই যে যেটা একটু আগে আলোচনা হইলো। সেকেন্ড আমরা আলোচনা করব ক্লাস প্র্যাকটিস নাম্বার 5, সময় মাত্র 5-7 মিনিট। ওই 5টা হলো এই ডিসপোজিশন অফ পিপিই। হ্যাঁ, ডিসপোজিশন অফ পিপি, এটা নিয়ে আলোচনা করব 5 মিনিট না 5 থেকে 7 মিনিট। আজকে যারা এক্সচেঞ্জটা বুঝবে তারা পরের দিন ডিসপোজিশন তাদের 1 মিনিটও লাগবে না।
আপনারা নিজেরা বাসা ট্রাই করতে পারবেন। এবং আমরা শুরু করব নতুন চ্যাপ্টার ডেপ্রিসিয়েশন সবগুলো মেথড শেষ করে ফেলবো দিনকে, ইভেন ইম্পেয়ারমেন্টও শেষ করবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস শুক্রবার হোপফুলি ইনশাল্লাহ। তবে সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আগেও ক্লাস নিতে পারি, যেহেতু আমাদের ক্লাস কিছু পিছিয়ে গেছে, সো আমাদের একটু গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। সো আজকে এই পর্যন্তই, কেউ কিছু বলার থাকলে বলেন, আদারওয়াইজ আমরা ক্লাসটা ক্লোজ করবো। হ্যাঁ, নন মনিটারি এক্সচেঞ্জের প্রবলেম আর এই একটা ম্যাথ করলে মোটামুটি সব কনসেপ্ট কভার করবে।